আসসালামু আলাইকুম সহপাঠী ভাই ও বোনেরা। আজকে আমাদের ক্লাসটা হবে অনার্স চতুর্থ বর্ষের প্রাণীবিদ্যা বিভাগের প্র্যাকটিক্যালের উপরে, অর্থাৎ আমাদের যে ব্যবহারিক পরীক্ষাটা হবে সেটার উপর আজকের ক্লাসটা হবে। তো এক এক কলেজে এক একভাবে ব্যবহারিকের লিস্ট দিয়েছে। তো আমি সংক্ষেপে কিছু আলোচনা করব, অর্থাৎ কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আমাদের দিতে হবে, কোথায় চিত্র আঁকতে হবে, কোথায় ক্লাসিফিকেশন লাগবে, কোথায় বৈশিষ্ট্য লাগবে বা কোথায় কোনটা লাগবে না, এই বিষয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা যারা দেখবে তাদের ব্যবহারিক পরীক্ষাটা মোটামুটি ভালো হবে, অর্থাৎ মোটামুটি একটা স্বচ্ছ ধারণা তোমরা এই ক্লাসটা দেখার পরে পাবে, এটা আমি আশা করি। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার কোশ্চেনটা আমার হাতে আছে। তো আমাদের তো গতকালকে পরীক্ষা শেষ হয়েছে, তো আমাদের কাছে কোশ্চেনটা আছে। আর যাদের পরীক্ষা হয় না তাদের কাছে হয়তো বা কোশ্চেনটা নাই, হয়তো বা তারা অনলাইনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কালেক্ট করে নেবে। তো আমাদের ব্যবহারিক পরীক্ষাটা মোট থিওরি 60টা লিখতে হবে পরীক্ষায়। তো 60টার ভিতরে কি কি আছে? 1 নাম্বার আছে ইকোনমিক জুলজি, 2 নাম্বার আছে আমার বায়োস্ট্যাটিক্স, 3 নাম্বার আছে মাইক্রোবায়োলজি, 4 নাম্বার আছে প্যারাসাইটোলজি, 5 নাম্বারে এন্টোমোলজি, 6 নাম্বারে ফিশারিস, আর 7 নাম্বারে ওয়াইল্ড লাইফ। আর 8 নাম্বার হচ্ছে আমাদের যে নোটবুক, আমরা যে প্র্যাকটিক্যাল খাতাটা তৈরি করেছিলাম সেটা। আর 9 নাম্বার হচ্ছে আমরা যে এক্সকারশন গেছিলাম, শিক্ষা সফরে গেছিলাম, সেটার উপর একটা রিপোর্ট এবং কি বৈজ্ঞানিক প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে, তো আমি যদি 1 নাম্বারটা শুরু করি, 1 নাম্বারটা কিভাবে লিখতে হবে? 1 নাম্বার হচ্ছে তোমার হার্মফুল আর হচ্ছে বেনিফিশিয়ারি। ঠিক আছে, এই দুইটা ধাপ মানে ইয়া থেকে কোশ্চেন আসবে। হার্মফুল থেকে 2টা আর বেনিফিশিয়াল থেকে 2টা, অর্থাৎ অনিষ্টকারী থেকে 2টা আর উপকারী থেকে 2টা। তো এক্ষেত্রে 7 কলেজের এক একটা কলেজে এক এক ভাবে লিস্ট দিয়েছে। ঠিক আছে, এক একটা কলেজে এক এক ভাবে লিস্ট দিয়েছে। তো যেমন ঢাকা কলেজে আমাদের 15 থেকে 20টা লিস্ট দিয়েছে। ইডেন কলেজে দিয়েছে, বদরুন্নেছা সাহেব বা সোহরাওয়ার্দী কবি নজরুল এক এক ভাবে, মানে এক এক টিচার এক এক ভাবে লিস্ট দিচ্ছে ইকোনমিক জুলজির উপরে। আমাদের 20টা দিছে, সোহরাওয়ার্দীতে 20টা দিছে, অন্য জায়গায় 15 দিছে, অন্য জায়গায় 10টা দিতে পারে, অন্য জায়গায় 5টা দিতে পারে, অন্য জায়গায় 4টা আসবে, 4টাই দিতে পারে। এটা টিচারের উপরে মর্জি, টিচারের মর্জি এটা। হ্যাঁ, তো আমাদের যা দিছে তার মধ্যে আমি কিভাবে লিখতে হবে জাস্ট সেভাবে আলোচনা করব। যেমন আমি যেটা পরীক্ষায় পেয়েছিলাম আমি ওইভাবে আলোচনা করি। 2টা অনিষ্টকারী পেয়েছিলাম, 2টা উপকারী পেয়েছিলাম। আমি ওই 2টা কিভাবে লিখতে হবে সেটার উপর আলোচনা করি। তো প্রথমে আমাকে স্যাম্পল দেখাইছে বয়মে। বয়মে স্যাম্পল দেখাইছে যে এইটা কি অনিষ্টকারী নাকি বেনিফিশিয়ারি। ঠিক আছে, অনিষ্টকারী নাকি বেনিফিশিয়ারি। তো আমার বয়মটা দেখে চিনতে হবে যে এটা আসলে অনিষ্টকারী না বেনিফিশিয়ারি। তো আমাকে যেটা প্রথমে দেখাইছে সেটা দেখাইছে পাইলা গ্লোবোসা, যেটা হচ্ছে আমাদের শামুক পাইলা গ্লোবোসা। তাহলে আমি প্রথমে মানে আমাদের দিক নির্দেশনা ছিল তুমি এই পাশে লিখবা বেনিফিশিয়ারি, বেনিফিশিয়াল। আচ্ছা, আমি যদি বাংলায় লিখি উপকারী, হ্যাঁ উপকারী, এইভাবে লিখছিলাম উপকারী প্রাণী। উপকারী প্রাণী, অর্থাৎ 1 নং প্রশ্ন উত্তর এইভাবে লেখাইছে। 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর উপকারী প্রাণী। এই বিষয়ে লেখাইছে অনিষ্টকারী প্রাণী, অনিষ্টকারী প্রাণী। এখন প্রথমে আমার দেখাইছে পাইলা গোলবসা। এখন পাইলা গোলবসা কি অনিষ্টকারী নাকি উপকারী? তো পাইলা গোলবসা হয়েছে কি আমার উপকারী প্রাণী। তাহলে আমি এখানে 1 নম্বর দিয়ে লিখবো পাইলা গোলবসা, পাইলা গোলবসা। অবশ্যই বৈজ্ঞানিক নাম হচ্ছে দাগ দিতে হবে, দাগ দিতে হবে। পরে আমাকে দেখাইছে ইঁদুর দেখাইছে। ইঁদুরের বৈজ্ঞানিক নাম কি? রেটাস রেটাস। এটা কি উপকারী নাকি অনিষ্টকারী? অবশ্যই অনিষ্টকারী, এটা আমাদের ক্ষতি করে। তাহলে আমি এখানে লিখলাম রেটাস রেটাস, রেটাস রেটাস, দাগ দিলাম। আচ্ছা, তারপরে আমরা দেখাইছে আচ্ছা আরটা 2 নম্বর লিখে দেই। তারপর আমার দেখাইছে ধরো কোনটা দেখাইলো? আচ্ছা, তারপর আমার দেখাইছে ব্যাং দেখাইছে। কি দেখাইছে? ব্যাং। তাহলে ব্যাং এর বৈজ্ঞানিক নাম কি? ডুট্টা ফায়ানাস, ডুট্টা ফায়ানাস মেলানোস্টিকটাস। তাহলে এটা আমার কি? ব্যাং তো উপকারী প্রাণী, এজন্য আমি উপকারী প্রাণীটা লিখবো।
নিচে অবশ্যই দাগ দিতে হবে। তারপরে আমরা দেখাইছে হিরুডু দেখাইছে, হিরুডু যেটা যোগ বলি আমাকে, তাহলে হিরুডু আমি হিরুডু তো অবশ্যই অনিষ্টকারী প্রাণী, তবে কিছু উপকারিতা গুণ আছে, কিন্তু বেশিরভাগ অপকারী গুণ, এই জন্য আমরা এটাকে লিখবো অনিষ্টকারী প্রাণী, যেহেতু আমাদের রক্ত শোষণ করে এটা। তাহলে আমি লিখবো যে হিরুডু, হিরুডু মেডিসিনালিস, মেডিসিনালিস এই। তো আমার পরীক্ষায় আমি গতকালকে গতকালকে পরীক্ষা দিয়েছি, সেখানে আমি এই 4টা পেয়েছিলাম। তো এখানে আমাদের অনেকগুলোই পড়াইছে, উপকারী প্রাণী 10-15টা পড়াইছে, অনিষ্টকারী 10-15টা পড়াইছে। তো আমি পেয়েছি 4টা। এখন এক এক কলেজে এক এক ভাবে পড়াবে। তো তোমাদের যা পড়াইছে তার ভিতর থেকে হয়তো বা এখান থেকে দিবে। তো এই 4টা পাওয়ার পরে আমি এইভাবে আমাদের লেখাইছি, উপকারী প্রাণী আমি যে 2টা পাইছি এটা লিখছি, অনিষ্টকারী যে 2টা পাইছি সেই 2টা লিখছি। ঠিক আছে? তো এখন তারপরের কাজ কি আমার? তারপরের কাজ হচ্ছে আমার দিক নির্দেশনা দেওয়া আছে শনাক্তকরণ 1। তাহলে আমি কিন্তু অলরেডি শনাক্তকরণ করে ফেলেছি যে আমি কোনটা পেয়েছি। তারপর হচ্ছে শ্রেণীবিন্যাস 5, বৈশিষ্ট্য 2, অর্থনৈতিক গুরুত্ব 1। তো আমি এখন কি লিখবো? আগে যদি আমি উপকারিতা লিখি তাহলে 1 নাম্বার লিখবো। এক লেখা লিখবো যে প্রদত্ত নমুনাটি পাইলা গ্লোবোসা, পাইলা গ্লোবোসা। ঠিক আছে? তারপরে লিখতে বলতো শ্রেণীবিন্যাস, তাহলে আমি এখন লিখবো শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস কি হবে? ফাইলাম মলাস্কা, মলাস্কা। ক্লাস কত? গ্যাস্ট্রোপোডা, গ্যাস্ট্রোপোডা, গ্যাস্ট্রোপোডা। অর্ডার কি? মেসো গ্যাস্ট্রোপোডা, মেসো গ্যাস্ট্রোপোডা। আচ্ছা, এটার ফ্যামিলি কি? পাইলিডা, পাইলিডা। জেনাস কি? পাইলা, অবশ্যই জেনাস নিচে দাগ দিতে হবে। স্পেসিস কি? পাইলা গ্লোবোসা। তাহলে এই হচ্ছে আমার শ্রেণীবিন্যাস। এটার জন্য আমার 0.5 মার্ক, শনাক্ত করছি এর জন্য আমার 0.1 মার্ক। এখন আমি বৈশিষ্ট্য লিখবো। হ্যাঁ, আচ্ছা এটা মুছে দিচ্ছি, বৈশিষ্ট্যগুলো লিখি এখন। পাইলার বৈশিষ্ট্য, ঠিক আছে? পাইলার বৈশিষ্ট্য, পাইলা দেখতে কেমন? আমি যদি লিখি শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে আমরা পাইলা শামুক কেমন? মূলদেহ খোলক দ্বারা আবৃত, মূলদেহ খোলক দ্বারা আবৃত। ঠিক আছে? তারপরে খোলকগুলো একটি অক্ষকে ঘিরে সর্পিল আকারে পেঁচানো, অর্থাৎ সর্পিলাকারে পেঁচানো, অর্থাৎ পেঁচানো তো দেখো, শামুক তো অবশ্যই দেখো পেঁচানো খোলকগুলো, এটা হচ্ছে সর্পিল আকারে পেঁচানো, একটা অক্ষকে ঘিরে পেঁচায়। তারপরে 3 নাম্বার আছে অপারকুলাম ধারা, অপারকুলাম ধারা, অপারকুলাম ধারা খোলকের ছিদ্র বন্ধ থাকে, খোলকের ছিদ্র বন্ধ থাকে। 4 নাম্বার হচ্ছে তোমার মস্তক, পথ ও ভিসেরাল পিণ্ড নিয়ে, দেহ গঠিত, দেহ গঠিত। ঠিক আছে? 5 নাম্বার হচ্ছে মস্তকে 2 জোড়া কর্ষিকা ও 1 জোড়া চোখ বিদ্যমান। এটা হচ্ছে আমার শনাক্তকারী বৈশিষ্ট্য। এই 5টা বৈশিষ্ট্য লিখলে আমি এখানে পাবো 2। 5টা বৈশিষ্ট্য লিখলে আমি এখানে পাবো 2। শ্রেণীবিন্যাসটা আমি কেটে মুছে দেই। তারপরে কাজ হচ্ছে আমার অর্থনৈতিক গুরুত্ব। তারপরে কি? অর্থনৈতিক গুরুত্ব, মানে অর্থাৎ পাইলা গ্লোবোসা শামুক দিয়া তুমি কি কি কাজে লাগাইতে পারবা? অর্থনৈতিক গুরুত্ব। তো অর্থনৈতিক গুরুত্ব কি? প্রথম 1 নম্বরে তুমি যদি বলো শামুক হচ্ছে তোমার মৎস্য খামারে ব্যবহার করা হয়, তারপরে হাঁস মুরগির খাবার হিসেবে ব্যবহার করা হয়, তা আমি লিখি 2-3টা লিখতে হবে। হাঁস মুরগির হাঁসের খাবার, মুরগি তো খায় না এটা।
হাঁসের খাবার হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর চুন তৈরিতে ব্যবহার হয়। শামুক কি তৈরিতে ব্যবহার হয়? চুন তৈরিতে ব্যবহার করা হয়। 3 হচ্ছে প্রাণীবিদ্যা গবেষণায় ব্যবহার করা, অর্থাৎ যতগুলাই তুমি স্যাম্পল পাবা সবগুলো প্রাণীবিদ্যা গবেষণায় ব্যবহার করা লিখতে পারবা, যে সবগুলাই প্রাণীবিদ্যা গবেষণায় ব্যবহার হয়। এটা উপকারী দিক আর কি, গবেষণায় ব্যবহার হয়। তাহলে এই হচ্ছে আমার পাইলা গেল বসা। তো আমি এইভাবে লিখেছি, 4টা আমি যেভাবে পেয়েছি, অর্থাৎ বাকি 3টা হয়তো দেখানো লাগবে না, একটা দেখলে বুঝতে পারো যে বাকি 3টা কিভাবে লিখতে হবে। তাহলে প্রথমে আমি কি লিখছি? পাইলা গেল বসা, পদার্থ নমুনাটি পাইলা গেল বসা। তারপরে লিখছি পাইলা গেল বসার ক্লাসিফিকেশন, ফাইলাম মলাস্কা, ক্লাস গ্যাস্ট্রোপোডা, অর্ডার মেসোগ্যাস্ট্রোপোডা, তারপরে ফ্যামিলি কি পাইলিডা, জেনাস পাইলা, স্পিসিস পাইলা গোলোবোসা। এটা লেখার পর আমি লিখলাম কি শনাক্তকারী বৈশিষ্ট্য 5টা। মূলদেহ খোলক দ্বারাবৃত, খোলকটি একটি অক্ষকে ঘিরে স্বাভাবিক আকারে পেঁচানো, তারপর অপারকুলাম দ্বারা খোলকের ছিদ্র বন্ধ থাকে, আর হচ্ছে মস্তক পদ ও ভিসেরাল পিণ্ড নিয়ে দেহ গঠিত, আর মস্তকে 2 জোড়া কোষিকা থাকবে আর 1 জোড়া চোখ থাকবে। এই শনাক্তকারী বৈশিষ্ট্য লেখার পর আমি অর্থনৈতিক গুরুত্ব লিখবো, যে হাঁসের খাবার এটা ব্যবহার করা হয়, তারপরে চুন তৈরিতে ব্যবহার করা হয়, আর প্রাণীবিদ্যা গবেষণায় ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে বাকিগুলো আমি কিভাবে লিখছি? বাকি যে আমি আবারটা পাইলাম, ডুক্টা ফাইনাস পাইলাম, তো ডুক্টা ফাইনাস আমি কি লিখবো? যে প্রদত্ত নমুনাটি ডুক্টা ফাইনাস মেলানোস্টিকটাস। তারপর আমি আবার শ্রেণীবিন্যাস লিখবো, যে ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস অ্যাম্ফিবিয়া, অর্ডার ইউরোডেলা, ফ্যামিলি বুফোনিডা, জেনাস ডুক্টা ফাইনাস, আর স্পিসিস ডুক্টা ফাইনাস মেলানোস্টিকটাস। এটা লেখার পর আমি আবার ওই ব্যাঙের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবো, যে ত্বক শুষ্ক, খসখসে, আঁচিলযুক্ত 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কর্ণপটের পশ্চাৎ প্রান্তে একজোড়া প্যারাটিড গ্রন্থি থাকে। 3 নম্বর হচ্ছে অগ্রপথে 3টে আঙ্গুল থাকে, এগুলো লিপ্ত থাকে, হ্যাঁ, এগুলো লিপ্ত থাকে এবং এগুলোর সাথে একটা থাম্ব প্যাড বিদ্যমান। তারপরে 4 নাম্বার যদি লিখি যে পশ্চাৎ পথে 5টা আঙ্গুল থাকে, এগুলো অতি সামান্য লিপ্ত। এটা হচ্ছে ব্যাঙের শনাক্তকারী বৈশিষ্ট্য। তারপর অর্থনৈতিক গুরুত্ব কি লিখবো? যে এটা ফসলের কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা করে, তারপরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তারপরে প্রাণীবিদ্যা গবেষণায় ব্যবহার করা হয়। এটা হচ্ছে ব্যাঙের বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে? তো ব্যাঙের অর্থনৈতিক গুরুত্বের পর আমি এই দুটো আমি দিছি। এই দুটো দিলাম। তারপর আমি যদি অনিষ্টকারিতা বলি, অনিষ্টকারিতা আমি কি পাইছি? অনিষ্টকারিতা আমি পাইছিলাম রেটাস পাইছিলাম, আর পাইছিলাম কি হিরুডো। রেটাস আর হচ্ছে হিরুডো। তাহলে রেটাস আমি দেখে চিনছি যে এটা ইঁদুর। তাহলে আমি প্রথমে লিখবো পদার্থ নমুনাটি কি রেটাস। তারপর ক্লাসিফিকেশন লিখবো, যে ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রেটা, ক্লাস ম্যামালিয়া, অর্ডার রোডেনশিয়া, ফ্যামিলি মুরিডা, তারপরে জেনাস রেটাস, আর স্পেসিস রেটাস। শনাক্তকারী বৈশিষ্ট্য কি লিখবো? যে দেহ নটকট, মানে দেহে যে নটকটটা আছে সেটা রূপান্তরিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়েছে। তারপর এদের পৃষ্ঠদেশে কালচে বাদামি, অর্থাৎ ইঁদুরের পৃষ্ঠভাগটি কালচে আর বুকের ধারটি সাদা, এটা লিখবো। তারপরে লিখবো যে লেজ হয়েছে আইস, মানে লেজের লোম নাই, লেজে কি নাই? লোম নাই, কিন্তু দেহ লোমে আবৃত। ঠিক আছে? আর লেজটা হচ্ছে সমগ্র দেহ থেকে লেজের অংশটা বড় থাকবে। আর এই ইঁদুরের মুখ ছিদ্রে ভাইব্রিস অবস্থান করে। দেখো ইঁদুরের 2 পাশে কিন্তু আছে, ওই যে কি বলে পশমের মতো আছে নাকি? 2 পাশে কি আছে? কি বলে এটাকে? পশমের তো বলে, ওইটা ভাইব্রিস বলে। আমাদের ভাষায়, প্রাণীবিদ্যার ভাষায় ভাইব্রিস বলবো আমরা। আচ্ছা, এই আর অর্থনৈতিক গুরুত্ব কি? ইঁদুর তো অবশ্যই আমাদের অপকারী প্রাণী, আমাদের খাবার দাবার খেয়ে ফেলায়, তারপরে গুদামজাত শস্য যেগুলো সেগুলো খেয়ে ফেলায়, বীজ খেয়ে ফেলায়, তারপরে বিভিন্ন রোগ ছড়ায়। এটি হচ্ছে আমার অর্থনৈতিক গুরুত্ব। ওকে, তাহলে ইঁদুরটা আমি এইভাবে লিখবো। তারপর আমি পাইছিলাম যে হিরুডো আমি প্রথমে লিখবো যে পদার্থ নমুনাটি হচ্ছে হিরুডো মেডিসিনালিস। তারপর আমি ক্লাসিফিকেশন লিখবো, যে ফাইলাম অ্যানেলিডা, ক্লাস হিরোডোনিয়া, অর্ডার ন্যাথোপডালিডা, ফ্যামিলি হিরোডোনিডা, জেনাস হিরোডো, আর স্পিসিস হিরোডো মেডিসিনালিস। এটা যদি আমি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখি, তাহলে লিখবো যে দেহ লম্বা, পৃষ্ঠ অঙ্গতল বরাবর চ্যাপ্টা এবং 33 থেকে 34টি দেহখণ্ডকে যুক্ত, আর সম্মুখ ও পশ্চাৎ প্রান্তে, হ্যাঁ, একটা করে চোষক থাকে। সম্মুখ চোষক হয়েছে পেয়ালার ন্যায়, আর পশ্চাৎ চোষক হয়েছে বাটির ন্যায়, আর প্রথম 5টি খণ্ডকে 5 জোড়া
চোখ থাকে। এই ৪-৫টা আমি সনাতনের বৈশিষ্ট্য লিখবো। তারপর অর্থনৈতিক গুরুত্ব লিখবো যারা প্রাণীদেহে বহিঃপরজীবী হিসেবে বসবাস করে এবং রক্ত শোষণ করে। ঠিক আছে? এইগুলো কিন্তু চ্যাপ্টা থাকে একটু রক্ত শোষণ করে মানে মাংসের ভিতরে ঢুইকা রক্ত খেয়ে অনেক ফুলে যায়। পরে এটা যদি তুমি ধইরা বাইর করতে পারো তারপর যদি লবণ দাও তাহলে কিন্তু এটা মারা যায় আবার। ঠিক আছে? তো এটা তো অর্থনৈতিক গুরুত্ব লিখবো। আমি লিখবো যে বহিঃপরজীবী হিসাবে প্রাণীদেহে রক্ত শোষণ করে এটা লিখবো। আর আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি সহ অনেক উপসর্গ দেখা যায়। আর হচ্ছে প্রাণীবিদ্যা গবেষণায় ব্যবহার করে তো লিখবোই। আর এই জোকের মানে অপকারী দিক থাকা সত্ত্বেও এটার একটা উপকারী দিকও আছে। এটার একটা ঔষধি গুণাগুণ আছে। এটা লিখতে পারো চাইলে, হ্যাঁ? তাহলে আমার প্রথম যে ইকোনমিক জুলজি ৪ টা আসবে, ২ টা অপকারী আর ২ টা উপকারী। এই ৪ টা কিন্তু এইভাবে লিখবা। জাস্ট প্রদত্ত নমুনাটি এত, ক্লাসিফিকেশন, বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব। এটা লেখার জন্য তোমাকে টিচার ২.৫ থেকে ৩ মিনিট সময় দিবে। আর টিচারের যদি মর্জি হয় বা ইচ্ছা থাকে সে আরো বেশি টাইম দিতে পারে। এটা টিচারের উপরে মর্জি হয়। যেমন আমাদের ২.৫ মিনিট করে সময় দিছিল পরীক্ষায়। তো তারপরে আবার যখন লেখা শেষ হয় না তখন হয়তোবা ৩ মিনিট করে দিছিল আরকি। একটু বাড়ায় দিছিল লেখার জন্য। তো এটা মানে যে টিচার গার্ডে থাকবে সেই টিচারের উপরে আ মর্জি, সেই টিচারের মর্জি সে কিভাবে তোমাদের পরীক্ষাটা নিবে। তাহলে ১ নাম্বার নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। ১ নাম্বার ১৮ মার্ক আমাদের হয়ে গেছে। ওকে? তাহলে আমরা ২ নাম্বার নিয়ে এখন কথা বলব। ২ নাম্বারে আমাদের আছে বায়োস্ট্যাটিক্স। ২ নাম্বারে কি আছে? বায়োস্ট্যাটিক্স। বায়োস্ট্যাটিক্স এর ভিতরে আমাদের আ পরীক্ষায় আসার মতো হইছে গড়, মধ্যক, প্রচুরক, তারপরে হইছে পরিমিত ব্যবধান, কোরিলেশন মানে সহসম্পর্ক, আর হইছে পরে তোমার টি টেস্ট। তো অলরেডি হয়তোবা আমি টি টেস্ট আর পরিমিত ব্যবধান আগের ক্লাসগুলোতে দিয়েছি। যারা করো না ওই ক্লাসগুলো করবে ইনশাল্লাহ পারবে। আর আমি আমার কমেন্ট বক্সেও ক্লাসগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের দেখার সুবিধা হয়। তো আজকে আমি যেগুলো করাই নাই আমি সেগুলো থেকে কিছুটা অঙ্ক তোমাদের দেখা দিচ্ছি। আচ্ছা, গড় মধ্যক প্রচুরকটা আমি যদি দেখাই, গড় মধ্যক প্রচুরক তো আমার 9-10 থেকে সবাই করে আসছি। ঠিক আছে? গড় মধ্যক আমার 9-10 থেকে কিন্তু সবাই করে আসছি। তো সেক্ষেত্রে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়া পরিমিত ব্যবধানটা টি টেস্টটা মনে হয় আগে শিখেছিলাম। তো টি টেস্ট শিখি না হয়তোবা কাই-স্কোয়ারটা শিখেছিলাম। পরিমিত ব্যবধান আর কাই-স্কোয়ার শিখেছি। তো ওই ২ টা আজকে আর করাবো না। ওই ২ টা তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবে। তাইলে বুঝতে পারবা কিভাবে লিখতে হবে। আজকে আমরা গড়-মধ্যক প্রচুরক আর হচ্ছে কোরিলেশন আর হচ্ছে টি টেস্ট ৩ টা শিখবো। আ আর এই ৫ টা অঙ্কের ভিতরেই তোমাদের প্র্যাকটিক্যাল হবে 100%। এই ৫ টার মধ্যে আর কোনো চেঞ্জ হওয়ার সুযোগ নেই। তো আমরা যদি ১ম এ গড়-মধ্যক প্রচুরক লিখি, আচ্ছা এখানে ডিরেকশন দেওয়া আছে এইভাবে যে উপাত্ত সংগ্রহ। ১ম টা বলছে নমুনা থেকে জীব পরিসংখ্যান সংক্রান্ত সমস্যাটি সম্পূর্ণ খাতা উপস্থাপন করো। এখানে টিচার যেটা দিবে সেটাই করতে হবে। ঠিক আছে? কি দিবে সেটা টিচারের বিষয়। তো লেখা আছে উপাত্ত সংগ্রহ বিশ্লেষণ ৮ আর মন্তব্য হইছে ২। তাহলে আমরা যদি ১ম এ গড়-মধ্যক প্রচুরকটা শিখি, কিভাবে লিখতে হবে? উপাত্ত বিশ্লেষণ ওইভাবে বলছে ওইভাবে ডাইরেক্ট হবে না। আমাদের ১ম এ লিখতে হবে পরীক্ষণের নাম। এইসব অঙ্কের ক্ষেত্রে ১ম অঙ্কে লিখতে হবে পরীক্ষণের নাম লিখতে হবে। আচ্ছা একটু উপর থেকে লিখি। পরীক্ষণের নাম। তাহলে পরীক্ষণের নাম আমি কি লিখবো? যে পদার্থ নমুনা থেকে আচ্ছা পরীক্ষণের নামটা হচ্ছে তুমি এইভাবে লিখবা। সরবরাহকৃত নমুনা থেকে তোমাকে নমুনা সরবরাহ করা হবে। সরবরাহকৃত নমুনা থেকে উপাত্ত সংগ্রহ করে গড়, মধ্যক ও প্রচুরক বের করা হলো। এটা হচ্ছে পরীক্ষণের নাম। এটা লিখতে হবে তোমার, হ্যাঁ? বের করা হলো। আচ্ছা, পরীক্ষণের নামের পর হয়েছে তত্ত্ব। তত্ত্ব দিতে হয়। তত্ত্ব হচ্ছে গিয়ে সংজ্ঞা আরকি। তুমি যেটা লিখতেছো এটার সংজ্ঞা। এখন গড় কাকে বলে? গড় কাকে বলে? অর্থাৎ গড় কাকে বলে এটা তুমি লিখবা। কিভাবে লিখে যে কোন সংখ্যার সমষ্টিকে ওই সংখ্যার দ্বারা ভাগ করলে অর্থাৎ রাশিগুলোর যোগফল যতগুলো রাশি থাকবে রাশিগুলোর যোগফল ভাগ হয়েছে রাশির সংখ্যা। এটা তোমার মতো করে তুমি সংখ্যা দিবা। যে মোট সংখ্যার যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে মোট কটা সংখ্যা আছে এটা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড়। তাহলে তুমি গড়ের সংখ্যা দিলা প্রথমে। আমি গড়ের সংখ্যাটা না লিখে এখানে গড়ের সংখ্যা দিবা।
তারপরে মধ্যমা কি? মধ্যমা সংখ্যা দেবে এইভাবে যে কোনো তথ্য সারিকে মানের কর্মানুসারে সাজালে যদি মোট সংখ্যাটা বিজোড় হয় তাহলে মধ্যে যে মানটা থাকবে সেটার নামই মধ্যমা। আর যদি জোড় হয় তাহলে কি হবে? মধ্যের দুইটা সংখ্যার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যমা। এটা এখানে সংখ্যাটা লিখে নিতে হবে যখন তুমি গড় মধ্যক প্রচুরক যদি তুমি 22 স্ট্যাটিস্টিক্সে পাও। তারপর প্রচুরক কি? প্রচুরক তো আরো সোজা, যে কোনো তথ্য সারিতে বা কোনো উপাত্তে যে সংখ্যাটা সর্বোচ্চ বার থাকবে সেটা হচ্ছে আমার প্রচুরক। এই তিনটা সংজ্ঞা তোমার তথ্যের ভিতরে লিখতে হবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। তাহলে প্রয়োজনীয় উপকরণটা কি? তুমি যদি এই অঙ্ক করতে যাও কি কি লাগবে? প্রয়োজনীয় উপকরণ প্রথমে তোমার কি লাগবে? তোমার কলম পেন্সিল লাগবে, কলম পেন্সিল। তারপরে তোমার লাগবে ক্যালকুলেটর লাগবে না? ক্যালকুলেটর। তোমার লাগবে গিয়া স্কেল লাগবে ঘর আঁকার জন্য, স্কেল। তারপরে তোমার লাগতে পারে কি? কাগজ লাগবে, সাদা কাগজ লাগবে অঙ্ক করতে। তারপরে তোমাকে যদি এই নমুনা যেটা গড় করার জন্য যদি তোমাকে কি দেয়? শামুক দেয়, এক এক মাপের শামুক দেয় বা অন্য যে কোনো কিছু দিল, সেটা জন্য তোমার একটা পাত্র লাগবে ওই নমুনাগুলো রাখার জন্য। সেটার নাম হইতে পারে পেট্রি ডিশ, হইতে পারে ছোট পেট্রি ডিশ। এই প্রয়োজনীয় উপকরণ আমাদের এগুলা। এখন এখানে আরো কিছু লাগতে পারে, তুমি অ্যাড করতে পারো তোমার যদি আরো কিছু প্রয়োজন হয়। ঠিক আছে, এই প্রয়োজনীয় উপকরণ। তারপর আমার এইটা ধাপের পরে লিখতে হবে প্রয়োজনীয় সূত্র। প্রয়োজনীয় প্রয়োজনীয় সূত্র। এখন তোমার গড় মধ্যমা প্রচুরক বের করতে কি কি সূত্র লাগবে? এটা লিখবা যে গড় হচ্ছে গিয়া কি? সামেশন এক্স বাই হচ্ছে গিয়া এন। সামেশন এক্স মানে কত? আর গড়কে তুমি এক্স বার দ্বারা প্রকাশ করতে পারো। সামেশন এক্স মানে কি? তুমি যে তথ্যগুলা পাবা, যে তথ্য রাশিগুলো উপাত্তগুলো পাবা সেগুলোর যোগফল ভাগ হয়েছে মোট সংখ্যা, অর্থাৎ কয়টা তথ্য আছে সেটা ধরা পাবো। এটা হচ্ছে তোমার গড়ের সূত্র। আর মধ্যমা সূত্র কয়টা? মধ্যমা সূত্র তো আমি জানি যে মানে শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আছে, শ্রেণী ব্যবধান ছাড়া আছে। তো ওইটার ক্ষেত্রে আমি জানি কি? মধ্যমার ক্ষেত্রে জানি যে n/2 তম পদ। এটা যদি বিজোড় হয় তাহলে n/2 তম, আচ্ছা n/2 তম না, n+1/2 তম পদ। ঠিক আছে, n+1/2 তম পদ। অর্থাৎ মোট সংখ্যা যদি হয় 9 বিজোড়ের ক্ষেত্রে, এখন তো বিজোড়ের ক্ষেত্রে বিজোড়। এখন তোমার তথ্য মানে তুমি তো দেখতেই পাবা যে উপাত্ত তুমি কয়টা পাইছো। যদি বিজোড় হয় তাহলে n+1/2, অর্থাৎ যদি 9টা পাও তাহলে 9 + 1/2 10/2, তাহলে হবে 5তম পদ। 5তম পদে তোমার মধ্যমা। আর যদি বিজোড় হয় তাহলে কি হবে? বিজোড় হলে হবে n/2 ও n/2 + 1তম পদের মানের যোগফল ভাগ হচ্ছে গিয়া 2। আর এখানে তম পদের মানই হবে এখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মধ্যমা সূত্র। ওকে। আর প্রচুরক কি? প্রচুরক হচ্ছে যেটা সবচেয়ে বেশি পাবো সেটাই প্রচুরক। যেটা সবচেয়ে বেশি পাবো সেটাই কি? প্রচুরক। তবে এখানে কথা আছে, এখানে যদি শুধু তথ্য সারি থাকে, শুধু উপাত্ত থাকে, গণসংখ্যা না থাকে, তাহলে আমার এইভাবে করতে হবে। আর যদি গণসংখ্যা থাকে, গণসংখ্যা থাকলে তো এই মধ্যমা এই সূত্র হবে না, প্রচুরকের এই সূত্র হবে না। তখন মধ্যমা সূত্র কি হবে? ওই যে মধ্যমা সূত্র, মানে আমরা আরেকটা পড়ছিলাম না যে মধ্যমা সূত্র ln প্লাস n-2 মাইনাস fc বাই h/fm। অর্থাৎ ln হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, n তো মোট সংখ্যা, fc হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যার আগের ঘরের ক্রমযুক্ত গণসংখ্যা, fm হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে কি? শ্রেণী ব্যবধান। এইভাবে করতে হবে। ঠিক আছে, মধ্যমা বা মধ্যমা অথবা 99 করে 100 বা থিওরি পরীক্ষাগুলো করেছে, এগুলো করার দরকার নেই এইভাবে। তো এইটা হচ্ছে মধ্যমা। আর প্রচুরকটা কি? আবার প্রচুরকের যদি আবার ওইভাবে থাকে তাহলে ওইটার ক্ষেত্রে ln প্রচুরক শ্রেণীর নিম্নসীমা f1 বাই হচ্ছে f1 প্লাস f2 গুণ হচ্ছে গিয়া h। এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর সূত্র। ঠিক আছে, f1টা কি? মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের গণসংখ্যা বিয়োগ, আর f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ, যেটা হবে সেটা হচ্ছে f2 এর মান।
ঠিক আছে, এইভাবে বসাইতে হবে। ওকে। আচ্ছা, এখন যদি আমরা একটা অঙ্ক করি, আমরা দেওয়া একটা অঙ্ক যদি করি, অর্থাৎ তথ্য সারির নেই আমরা, তাহলে এইভাবে আমার এই কাজগুলো করে আসতে হবে। এখানে তোমার যে যে সূত্র সেই সূত্র লিখতে হবে, বাকি কাজ কিন্তু একই। ওকে, তাহলে এটা আমরা মুছে দিই। এখন আমরা হিসাব করব। অর্থাৎ বায়োস্ট্যাটিক্সে প্রথমে পরীক্ষণের নাম লিখতে হবে, তত্ত্ব লিখতে হবে, প্রয়োজনীয় প্রকার, প্রয়োজনীয় সূত্র, এই পর্যন্ত লেখার পর আমরা হিসাব করতে হবে। আর সব সময় এই কথাটা পরীক্ষার নাম সবগুলো ক্ষেত্রে সরবরাহ নমুনা থেকে উপত্য সংগ্রহ করে গড় মধ্যে প্রচুরক বের করা হলো, সরবরাহকৃত নমুনা থেকে উপত্য সংগ্রহ করে পরিমিত ব্যবধান বের করা হলো, সরবরাহকৃত নমুনা থেকে উপত্য সংগ্রহ করে টি টেস্ট বের করা হলো, সরবরাহকৃত নমুনা থেকে উপত্য সংগ্রহ করে সহসম্পর্ক বের করা হলো। অর্থাৎ পরীক্ষা সবসময় একই। আর এটা সবসময় হবে সংজ্ঞা, এটা প্রয়োজনীয় প্রকরণ, আর এখানে সূত্র লিখবো যে সূত্রে আমি কাজ করব। ওকে, তো এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এটা না মুছলে হয়তো এটা ওখানে, আচ্ছা পরে আবার লিখবো না। আচ্ছা, এখন আমার যেমন যদি আমার বলে দিল যে মাছের দৈর্ঘ্য বলছে প্রশ্ন আর কি, যে মাছের দৈর্ঘ্য আছে 5.3, 6.4, 7.5, 6.2 আর আছে 4। মাছের সংখ্যা সংখ্যা অর্থাৎ এই মাপের কটা মাছ আছে, এই মাপের কটা মাছ আছে, এই মাপের মাছ আছে তোমার 4টা, এই মাপের আছে 3টা, এই মাপের আছে 2টা, এই মাপের আছে 3টা, এই মাপের আছে 3টা। এখন এখানে কিন্তু গণসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইটা লিখবো। এটা আমি তো খাতায়, মানে এটা তো ইয়াতে লেখা থাকবে ব্ল্যাকবোর্ডে, বা কোশ্চেন যেখানে অঙ্ক দিবে, মানে টিচার যেখানে অঙ্ক দিবে সেখানে লেখা থাকবে। তো ওই যে সূত্র পরে আমার কাজ কি হিসাব, তাহলে আমি লিখবো হিসাব। হিসাব লেখার পরে আমি হিসাবটা কিভাবে বের করবো, আমার তো গড় বের করতে হবে আগে নাকি। তাহলে আমি আগে গড় বের করি, কয়টা লাগবে, 1 2 3 4 5টা। 1 2 3 4 5, আর নিচে একটা লাগবে, উপরটা লাগবে, তো দুইটা বাড়তি লাগবে, একটা লেখার জন্য একটা ইয়ার জন্য। আচ্ছা, এখানে লিখি মাছের দৈর্ঘ্য। মাছের দৈর্ঘ্য হচ্ছে গিয়া এক্স, আর মাছের সংখ্যা মাছের সংখ্যা হচ্ছে এফ, অর্থাৎ গণসংখ্যা। ঠিক আছে, তাহলে মাছের দৈর্ঘ্য কত আমার 5.3, 6.4, 7.5, 6.2 আর 4। আচ্ছা, এন কত এখানে, আচ্ছা এন এখানে লেখা লাগবে না, আমি এটা লিখতে পারবো 4 3 2 3 3, তাহলে 3 3 6 4 10 15, এন কত 15। তাহলে এফ এক্স এখন আমার গুণ দিতে হবে, গুণ দিলে কত হবে এখানে, ও আচ্ছা সরি সরি সরি, এখানে আরেকটা কাজ করতে হবে। যেহেতু আমরা মধ্যমা বের করবো, সেহেতু আমরা মানের কর্ম অনুসারে এখানে একসাথে বসা দিতে হবে। এগুলোতে মানের কর্ম অনুসারে বসা দিতে হবে, ঢালাও ভাবে বসানো যাবে না, যেহেতু মধ্যমা আমরা মানের কর্ম অনুসারে একসাথে নিচ্ছি এখানে। ঠিক আছে, এখানে কি করতে হবে তাহলে, মানের কর্ম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় সাথে দিতে হবে। 4, 4-এর পরে 5.3, 6.2। ওইভাবে করলে হবে, কিন্তু ওইভাবে করলে মধ্যমানের ক্ষেত্রে আবার তো এই সাজাইতে হবে, সেক্ষেত্রে আমরা একসাথে করে দিব। তাহলে 4-এর ইয়ে আছে 3, 4 3 3 2, তাহলে 3 2 5 8 4 12 15 হয়ে গেছে। এখন এই যে এই দুটো গুণ করবো, এফ এক্স, কত 12, 21.2, 18.6, 19.2 আর হচ্ছে গিয়ে 15। তাহলে এটা সামেশন এফ এক্স হয়েছে 86, অর্থাৎ এটা গুণ, এটা গুণ। ঠিক আছে, তারপর হচ্ছে আমার এফসি মানে হচ্ছে ক্রমবর্ধমান গণসংখ্যা। এই যে 3-এর 3 বসাইলাম, 3 4 7 বসাইলাম, 10 13 আর 2 15, অর্থাৎ গণসংখ্যাটা লাগবে মধ্যমা বের করার জন্য। ঠিক আছে, তো এইটা করার পরে আমি গড়ের সূত্র যেটা লিখছিলাম, গড়ের সূত্র কি লিখছিলাম, গড় লিখছিলাম যে গড় গড় এক্স বার সমান সমান সামেশন এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স কত 86, এন কত 15। এটা যদি আমি করি তাহলে 5.73 হবে, 5.73। এটা হচ্ছে আমার গড়। ঠিক আছে, এখন আমি মধ্যমা কিভাবে নির্ণয় করব, মধ্যমা
যেহেতু বিজোড় সংখ্যা না, মধ্যমা বিজোড় সংখ্যা কত, যেহেতু বিজোড় সংখ্যা তাহলে কত হবে n+1/2তম পদের মান বা 2তম সংখ্যা, তম সংখ্যা। তাহলে n কত আমার 15, 15 + 1 বাই কত 2, তাহলে 16/2 সমান সমান কত 8। তাহলে 8 কোথায় আছে আমার, এই দেখো এই পর্যন্ত আছে 7, 7 এর পরে কি এই 10 ঘর 8 না, 8 9 10 এই ঘরে না, তাহলে এই ঘরের সংখ্যা কত 6.2। তাহলে আমার মধ্যমা কত, মধ্যমা হচ্ছে 6.2। বুঝতে পারছো কিনা? আমার ওই যে তম সংখ্যা 8তম সংখ্যা, 8তম সংখ্যা কত, এখানে 3 পর্যন্ত আছে, এখানে 4 থেকে 7 পর্যন্ত আছে, এখানে 8 থেকে 10 পর্যন্ত আছে, তাহলে এই ঘরে আমার 8 আছে, তাহলে এই ঘরের তথ্য সহায়ক কত 6. তাহলে মধ্যমা কত আমার 6.2। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, আমি ওই যে প্রয়োজনীয় সূত্র জায়গায় আমি প্রচুরকে আরেকটা সূত্র লিখি না, সেটা হচ্ছে এরকম যে প্রচুরক সমান যেমন এখন প্রচুরক বের করবো, আমরা ওই সূত্র বের করবো। প্রচুরক সমান হচ্ছে 3 গুণ মধ্যমা। প্রচুরক যদি বের করি, প্রচুরক সমান 3 গুণ মধ্যমা, 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়, 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। 3 মধ্যমা কত 6.2, 2 গড় কত 5.73। যদি 3.6 কে এটা দ্বারা তুমি গুণ দাও, এটা হবে 18.6, 18.6, আর এখানে হবে 11.46, 11.46 বিয়োগ করলে হবে 7.14। তাই এটা হচ্ছে আমার গড়, এটা কি আমার গড়। তাহলে এখন কিন্তু আমার হিসাব শেষ। এখন আমার বলছে হিসাব কিন্তু এই পর্যন্ত, গড় মধ্যমা প্রচুরক আমি পেয়ে গেছি। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হয়েছে গিয়া মন্তব্য করা। মন্তব্যটা কি আসলে, মন্তব্য আমি বলে দিই না লেখা, মন্তব্য লিখবো যেহেতু গণসংখ্যা নিবেশনের গণসংখ্যাগুলো হ্রাস বৃদ্ধি সমানুপাতিক হারে হয়নি। সমানুপাতিক হারে হয়নি কিভাবে বুঝলাম, 5.73, 6.2, 7.14 একটাও কিন্তু কাছাকাছি না। যদি এরকম হইতো যে 5.73, 5.80, আবার 5. মনে করো যে 72, এইটা হচ্ছে কাছাকাছি, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমাদের কাছাকাছি হয় না, 0.23 বা 0.45 এইটি হলে আমাদের কাছাকাছি হবে। ওকে, কিন্তু এখানে কিন্তু আমাদের কাছাকাছি নাই। এজন্য আমি লিখতে পারবো যে যেহেতু গণসংখ্যা নিবেশনের গণসংখ্যাগুলো হ্রাস বৃদ্ধি আনুপাতিক হারে হয়নি, সেহেতু এটা একটা অসুষম নিবেশন। অসুষম নিবেশনটা কিভাবে লিখি আমরা, এই যে যদি আনুপাতিক হারে না হয় তাহলে সেটা অসুষম, আর এই যে আনুপাতিক হারে হয়েছে সেটা হচ্ছে আমার সুষম বিভা, মানে সুষম নিবেশন। তাহলে এইটা কিন্তু আমি লিখতে পারি যে অসুষম নিবেশন। আচ্ছা অসুষম নিবেশনের ক্ষেত্রে কার্ল পিয়ারসনের আবার দুটো সূত্র আছে। কার্ল পিয়ারসনের সূত্র দুটো হচ্ছে এরকম, x বার এম ই এম নট, আবার এম নট এম ই এক্স বার, অর্থাৎ মধ্যক থেকে প্রচুরক থেকে মধ্যক বড়, মধ্যক থেকে গড় বড়, আবার গড় থেকে মধ্যক বড়, মধ্যক থেকে গড় বড়। কিন্তু এখানে আমার কি দেখা যাচ্ছে, প্রচুরক বড় না, তাহলে আমার দ্বিতীয় সূত্র কোনো কাজে লাগছে, প্রচুরক বড়, তারপর হচ্ছে আমার মধ্যমা, তারপর হচ্ছে কিন্তু গড়। তাহলে আমি এটার ক্ষেত্রে কি লিখতে পারি, আমি লিখবো যে গণসংখ্যা নিবেশনের বা অসুষম নিবেশনের ক্ষেত্রে কি কার্ল পিয়ারসনের দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র লিখবো 1 নং 2 নং। তারপর লিখবো যে যেহেতু এখানে দেখা যাচ্ছে যে গড় থেকে মধ্যমা বড়, মধ্যমা থেকে প্রচুরক বড়, তাহলে এখানে কার্ল পিয়ারসনের 2 নম্বর সূত্র কার্যকরী, এটা লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার মন্তব্য। তারপর আমি লিখতে পারি যে ফলে আমরা বলতে পারি প্রচুরক মধ্যমা থেকে অধিক প্রতিনিধিত্বশীল। প্রচুরক মধ্যমা থেকে অধিক প্রতিনিধিত্বশীল, অর্থাৎ যার মান বড় সে হচ্ছে প্রতিনিধিত্ব করবে, সেটা হইতে পারে গড়, সেটা হইতে পারে প্রচুরক, কিন্তু কখনোই মধ্যমা প্রতিনিধিত্বশালী করবে না। এই সূত্র অনুযায়ী কখনোই মধ্যমা প্রতিনিধিত্বশীল বা প্রতিনিধি হিসেবে কাজ করবে না, সবসময় গড় বা প্রচুরক করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুরক প্রতিনিধিত্বশীল করতেছে, এটাই আমার মন্তব্য। তাহলে আমি প্রথমে লিখবো যেটা গণসংখ্যা নিবেশনে এটা আনুপাতিক হারে মানে হয় না, হ্রাস বৃদ্ধি হয় না, সেক্ষেত্রে এটা একটা অসুষম নিবেশন। অসুষম নিবেশনের ক্ষেত্রে কার্ল পিয়ারসনের দুইটি সূত্র রয়েছে, দুইটা সূত্র লিখবো। তারপর আমি বলবো যে এখানে গড় থেকে মধ্যমা বেশি, মধ্যমা থেকে প্রচুরক বেশি, অতএব এখানে 2 নম্বর সূত্র প্রতিনিধিত্বশীল করছে। তাই বলা যায় যে মধ্যমা থেকে প্রচুরক অধিক প্রতিনিধিত্বশীল, এটাই আমি মন্তব্যতে লিখবো। ওকে, তাহলে আমাদের গড় মধ্যমা প্রচুরক শেষ। আচ্ছা পরিমিত ব্যবধান আমরা শিখছি, তারপরে আমরা কাই স্কয়ার শিখেছি। ওকে, এখন আমরা শিখবো কি, কাই বর্গ শিখছি। হ্যাঁ, এখন আমরা শিখতে পারি টি টেস্ট। আচ্ছা টি টেস্ট আমরা শিখতে পারি। আচ্ছা টি টেস্ট যদি আমরা শিখি, টি টেস্টের ক্ষেত্রে হচ্ছে গিয়া দুইটা নিয়ম অঙ্ক করা যায়।
যদি টিচার বলে দেয় একই জাত সেটা এক নিয়মের অঙ্ক, যদি টিচার বলে দেয় ভিন্ন জাত সেটা এক নিয়মের অঙ্ক। তো প্রথমে আমরা ভিন্ন জাত দিয়ে করি। তো টি টেস্টে তোমাকে দুইটা নমুনা দিবে, ঠিক আছে? টি টেস্টে তোমাকে দুইটা নমুনা দিবে, ক আর খ। তাহলে প্রথম যদি কতে নমুনা দেয় যে 31, 20, 18, 17, 9, 8, 10, 7। আচ্ছা, খতে দিল মনে করো যে 18, 17, 14, 11, 10, 7, 5 আর 6। ওকে, এখন প্রথম কাজ কি আমার? সর্বপ্রথম কাজ হচ্ছে পরীক্ষণের নাম। পরীক্ষণের নাম আমি কি লিখবো? সরবরাহকৃত নমুনা থেকে তথ্য বা উপাত্ত সংগ্রহ করে টি টেস্ট করা হলো, এটা পরীক্ষণের নাম। আচ্ছা, তারপরে কি লিখবো? মানে এটার তথ্য কি লিখবো? তথ্য টি টেস্ট কাকে বলে সেটা লিখবো। টি টেস্ট কাকে বলে? যদি নমুনার সংখ্যা 30-এর কম হয়, যদি নমুনার সংখ্যা 30-এর কম হয় তখন অঙ্কটিকে টি টেস্ট করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে নমুনার সংখ্যা 10টি, তাহলে এখানে টি টেস্ট করতে হবে, এইভাবে লিখতে পারো। আর টি টেস্ট ওইভাবে ভালো সংখ্যাটা আমি হয়তো বা জানি না, এতটুকুই হয়তো বা লিখতে পারো। ওকে, তারপরে প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণ একই কথা, ক্যালকুলেটর লাগবে, কলম লাগবে, পেন্সিল লাগবে, স্কেল লাগবে, সাদা কাগজ লাগবে, ঠিক আছে? এটা লাগবে। আর প্রয়োজনীয় সূত্র কি? প্রয়োজনীয় সূত্র হচ্ছে আমার, যদি একই জাত বলে ভিন্ন জাত বলে তাহলে দুইটা সূত্র। আচ্ছা, প্রয়োজনীয় সূত্র হচ্ছে আমার এই যে পরিমিত ব্যবধান আগে বাই করতে হবে, n1 প্লাস n2 মাইনাস 2। তারপরে ওই যে সূত্র লিখতে হবে x1 স্কোয়ার মাইনাস x1 এর হোল স্কোয়ার বাই n প্লাস x2 এর স্কোয়ার মাইনাস x2 এর হোল স্কোয়ার বাই n। এটা সূত্র আছে। আর এটার ক্ষেত্রে আমার টি এর সূত্র হচ্ছে গিয়া x1 বার মাইনাস x2 বার, আর হচ্ছে গিয়া s 1 বাই n1 প্লাস 1 বাই n2। এটা হচ্ছে ভিন্ন জাতের ক্ষেত্রে। আর যদি একই জাত হয় তাহলে একই জাতের ক্ষেত্রে আমি প্রয়োজনীয় সূত্র লিখবো এইভাবে যে 1 বাই n মাইনাস 1 সামেশন s স্কোয়ার মাইনাস সামেশন x এর হোল স্কোয়ার বাই n। আর এটার ক্ষেত্রে আমার টি টেস্টের সূত্রটা হবে এরকম যে x বার রুট n বাই s। এটা হচ্ছে আমার টি টেস্টের সূত্র, ঠিক আছে? তো আমরা প্রথমে করতেছি, এটা সূত্র লাগবে। সূত্র লেখার পর এখানে আর কোনো বিস্তারিত লেখা লাগবে না যে x1 এটা x2 এটা, কোনো কিছু দরকার নেই। জাস্ট প্রয়োজনীয় সূত্র লেখার পর আমি লিখবো হিসাব। প্রয়োজনীয় সূত্রের পর এখন আমি কি লিখবো? হিসাব লিখবো। আচ্ছা, তাহলে হিসাব লেখার পর 10টা ঘর লাগবে আমার, হ্যাঁ? আর ওই বাড়তি লাগবে 2টা লেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে লিখি যে নমুনা ক, নমুনা খ। আর যেহেতু আমি ভিন্ন জাত বলছি, ভিন্ন জাত বললে আমার আলাদা আলাদা স্কোয়ার করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমি ভিন্ন জাত দিয়ে করলাম, হ্যাঁ? ভিন্ন জাত। আর একই জাতটাও আমি দেখাই দিব ইনশাল্লাহ। ভিন্ন জাত, ভিন্ন জাত যদি বলে তাহলে এইভাবে। আচ্ছা, তাহলে নমুনা ক আমি যদি x1 লিখি, নমুনা খ যদি আমি x2 লিখি, ঠিক আছে? তাহলে এটা উঠাই 31, 20, 18, 17, 9, 8, 10, 7। আচ্ছা, কটা ছিল এখানে? 8টা ছিল, ওকে। আচ্ছা, 18, 17, 14, 11, 10, 7, 5, 6। তারপর আমার কাজ হচ্ছে x1 এর স্কোয়ার করা আর x2 স্কোয়ার করা। যেহেতু এটা আমার আগে সলভ করা আছে তাহলে আমি এখন ক্যালকুলেটর ব্যবহার না করে ডাইরেক্ট বসায় দিই। 31 এর স্কোয়ার করলে 961, 20 এর স্কোয়ার করলে 400, 324, 289, 81, 64,
149। x2 যদি স্কয়ার করি তাহলে 324, 299, 196, 121, 149, 25 আর হচ্ছে 36। আচ্ছা, এখন সবগুলো সামেশন করতে হবে। সামেশন এক্স, আচ্ছা সামেশন x1 হচ্ছে 120, সামেশন x2 হচ্ছে গিয়া 88, সামেশন x1 এর স্কয়ার হচ্ছে গিয়া 2268, সামেশন x2 এর স্কয়ার হবে 1140। তো এইটা হচ্ছে আমাদের সামেশন করব। তারপরে আমার কাজ কি, আচ্ছা তারপর আমি গড় বের করে রাখবো। গড় x1 বার অর্থাৎ সামেশন x1 বাই হচ্ছে গিয়া n, তাহলে n কত 8 না, 120/8 ভাগ করলে হবে 15। আবার সামেশন x2 হবে কি, সামেশন x2 n সমান সমান কত 88/8 সমান সমান 11। এই গড়টা বের করে নিতে হবে আমার, কারণ গড়টা তো আমার ইন ফিউচার লাগবে। ঠিক আছে, আচ্ছা এইটার পরে কাজ কি, এটার পরে হচ্ছে আমার পরিমিত ব্যবধানটা বের করতে হবে, s স্কয়ার বের করতে হবে। ঠিক আছে, তো এটা আমি একটু কেটে দিচ্ছি, এটা আবার লিখতে হবে। আচ্ছা আবার লিখবো আমি, ইনশাআল্লাহ সমস্যা নেই। ওকে, এইটা করব। হ্যাঁ, এটা করার পরে এই যে মান যেগুলো পেয়েছি এস স্কয়ার বের করতে হবে। ঠিক আছে, এস স্কয়ার, তাহলে এস স্কয়ার কত 1/n1 প্লাস n2 মাইনাস 2, তারপরে সামেশন x1 স্কয়ার মাইনাস সামেশন x1 এর হোল স্কয়ার বাই n প্লাস সামেশন x2 এর স্কয়ার মাইনাস সামেশন x2 এর হোল স্কয়ার বাই n। ওকে, এখন আমি মান বসাই 1/n1, n1 কত 8, n2 কত 8 মাইনাস 2। ওকে, তারপরে x1 এর স্কয়ার মান কত, x1 এর স্কয়ার মান হচ্ছে 2268 মাইনাস x1 এর হোল স্কয়ার মান হচ্ছে এত 8, x2 এর মান হচ্ছে 1140 মাইনাস এটার মান হচ্ছে 7744 আর হচ্ছে গিয়া 8। এখন যদি আমি পুরোটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন তো অবশ্যই তোমরা পারবা, ক্যালকুলেশন যদি আমি পুরোটা করি তাহলে এস স্কয়ার মান আসবে 45.714, এসের মান আসবে কত, এটা রুট দিলে কত হবে 6.761। আশা করি এতটুকু সবাই বুঝছো পরিমিত ব্যবধানের মান। আচ্ছা, তারপর আমি টি এর মান বের করবো। এখন টি জানি আমি কত, x1 বার মাইনাস x2 বার এস 1/n1 প্লাস 1/n2। এখানে যদি আমি মান বসাই তাহলে হবে কি 15 মাইনাস 11, এখানে হবে 6761 এসের মান, আর এখানে কত 1/8 প্লাস 1/8। তাহলে টি এর মান আমার কত বের হচ্ছে 1.183। ঠিক আছে, তাহলে এখানে ডিগ্রি অফ ফ্রিডম কত বের হবে, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কি কি, ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হয় যে n1 প্লাস n2 মাইনাস 2, তাহলে n1 কত 8 প্লাস 8 মাইনাস 2 অর্থাৎ 14। তাহলে স্বাধীনতার মাত্রা এখানে কত হবে 14 হবে। ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পারছি, টি এর মান কিন্তু আমার এটা বেরিয়েছে 14 স্বাধীনতা মাত্রায়। তাহলে আমি এখন হিসাব শেষ আমার, আমি টি টেস্ট বের করছি, এখন আমার বের করতে হবে মন্তব্য। তাহলে মন্তব্য আমি কি লিখবো, মন্তব্য আমি লিখবো যে 14 স্বাধীনতা মাত্রায় 14 স্বাধীনতা, আচ্ছা এটা আমি না লিখে বলে দিই। হ্যাঁ, এটা লিখতে হবে 14 স্বাধীনতা মাত্রায় 5% সংশয় মাত্রায় টি এর টেবিল মান 2.145। টেবিল মান কত 2.145। এই টেবিল মানটা আমি কোথায় পাবো, বইয়ের পিছনে পাবো। আর পরীক্ষার সময় এটা কি করতে হবে, ফটোকপি নিয়ে যেতে হবে, নয়তো তুমি এতগুলো মান কি করতে পারবে না, মুখস্থ রাখতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে, ফটোকপি নিতে হবে। ওকে, সাথে মনে থাকবে তোমার। ওকে, তাহলে তোমার এটা নিয়ে নিতে হবে, টি টেবিলের মান, টি টেবিলের মানটা নিতে হবে। ঠিক আছে, 2.145, কিন্তু আমি পাইছি কত 1.183। তো আমি এখানে কি বলতে পারি, যদি আমার পরীক্ষিত মান ছোট হয় তাহলে হচ্ছে তাৎপর্যহীন। আমি 2.145 পাইছি, এটা কি আমার পরীক্ষিত মান থেকে বড় না, অর্থাৎ আমার পরীক্ষিত মান যদি ছোট হয় তাহলে হচ্ছে তাৎপর্যহীন। ঠিক আছে,
আর যদি এটা বড় হইতো, আমার পরীক্ষিত মানটা যদি বড় হইতো, তাহলে সেটা হয়তো তাৎপর্যপূর্ণ। অর্থাৎ আমরা এই নাস্তিক কল্পনার বিকল্প কল্পনায় গুলায় ফেলাই। এটা হচ্ছে যদি আমি যেই মানটা পরীক্ষা করে পাইছি সেটা থেকে যদি আমার টেবিল মান বড় হয় তাহলে তাৎপর্যহীন, যদি টেবিল মান আমারটা থেকে ছোট হয় তাহলে তাৎপর্যপূর্ণ। আর যদি তাৎপর্যহীন হয় তখন সেটা আমি বলবো নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য, অর্থাৎ নালাই হাইপোথিসিস অ্যাপ্রুভ। আর যদি আমি তাৎপর্যপূর্ণ বলি তাহলে আমি বলবো নাস্তিক কল্পনা বাতিল, বিকল্প কল্পনা গ্রহণযোগ্য। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখানে মন্তব্য করতে পারি যে আমার টি টেস্টের মান হচ্ছে 1.183, 14 স্বাধীনতা মাত্রায় 5% সংশয় মাত্রায় টি এর টেবিল মান 2.145, যা আমার পরীক্ষিত মান থেকে বড়। তাই আমি এখানে বলতে পারি ফলাফলটি তাৎপর্যহীন, অর্থাৎ নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। এটাই আমি বলতে পারি আমার মন্তব্য। ঠিক আছে, তাহলে টি টেস্ট এতটুকুই শেষ। আর যেটা আমি বলছি সেটা তুমি ভিডিও পজ করে লিখে নিতে পারো। এখন এতগুলো লেখা তো এখন সম্ভব না, আরো অনেক কিছু বাকি আছে এখন। ওকে, আচ্ছা। তাহলে টি টেস্ট এখন যদি বলে একই জাত থেকে, আমি তো ভিন্ন জাত দেখাইলাম, এখন যদি বলে একই জাত থেকে, একই জাত একই জাত হলে তো আমার আবার ওই ঘর রাখতে হবে, 10টা ঘর রাখতে হবে, যেহেতু 8টা বলছে 2টা বেশি রাখতে হবে। 1 2 আচ্ছা, নমুনা ক, নমুনা ক, নমুনা ক যদি আমি, আচ্ছা এটা আমি নমুনা ক ধরলাম, এক্স ওয়াই ধরবো না এখানে। নমুনা খ, এটা লিখবো যে ক মাইনাস খ সমান এক্স, এটা হচ্ছে এক্স স্কয়ার। আচ্ছা, এখানে ক মাইনাস খ আমি কখন দিব আর খ মাইনাস ক কখন দিব? তো আমরা একই জাতের ক্ষেত্রে টেবিলটা তুলে নিলাম। নমুনা ক 31 20 18 17 আগেরটা দেখালাম, নমুনা খ উঠাইলাম। এখানে আমার একই জাত হলে ক মাইনাস খ করতে হবে বা খ মাইনাস ক করতে হবে। আমি ক মাইনাস খ কখন করব, খ মাইনাস খ কখন করব? আমি ক মাইনাস খ করে যদি দেখি আমার এখানে মাইনাসের সংখ্যা কম আসে, অর্থাৎ আমার সমষ্টির ক্ষেত্রে মাইনাস আনা যাবে না। যখন আমি দেখবো যে খ মাইনাস ক আমার মাইনাস চলে আসে, তখন আমি এটা করবো না। এখানে যদি খ মাইনাস ক করে আমি, তাহলে আমার মাইনাস চলে আসবে, আমি খ মাইনাস ক করি নাই। আমি করছি কি ক মাইনাস ক, তাহলে আমার সামেশন আসছে 32। আবার এই সামেশনে যে এই যে এক্স এর স্কয়ার, এটার স্কয়ার করে আমি সামেশন এস স্কয়ার পেয়েছি 258। একই জাত হলে আমার এই কাজটা করতে হবে। আর ভিন্ন জাত তো দেখাইলাম আগে। হ্যাঁ, তাহলে একই জাতের ক্ষেত্রে আমি তো এটা করলাম। তারপর আমার কাজ কি? তারপর আমার গড় বের করা, গড়ের কাজ। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিই, তারপর বাকি কাজ করি। আচ্ছা, তাহলে আমার এখানে গড় বের করতে হবে যে এক্স বার মানে কত? সামেশন সামেশন এক্স বাই এন। তাহলে সামেশন এক্স পেয়েছি 32, এন কত 8, তাহলে গড় পেয়েছি কত আমি 4। তাহলে এখন আমরা তো পরিমিত ব্যবধান আগে বের করতে হবে, এস স্কয়ার বের করতে হবে। এস স্কয়ার মানে কত? 1 বাই এন মাইনাস 1। কারণ এবার তো আমি একটা তথ্য নিয়ে কাজ করছি, শুধু এক্স নিয়ে কাজ করছি, আমার এক্স ওয়ান এক্স টু দুটো তথ্য নাই, আমার শুধু এক্স আছে, এই জন্য আমার এন মাইনাস 1 করতে হবে। তারপর আমার সূত্র নিতে হবে সামেশন এস স্কয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কয়ার বাই এন। তারপর আমার মান বসাইতে হবে 1 মাইনাস 8 মাইনাস 1 অর্থাৎ 7। আর এখানে সামেশন এস স্কয়ার মানে কত পেয়েছিলাম? 258। আর এখানে পেয়েছি কত? সামেশন এক্স 32 এর স্কয়ার বাই কত? 8। তাহলে এটা পুরোটা আমি কাজ করলে পাবো, এস স্কয়ারে কাজ করলে পাবো 18 পয়েন্ট। ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবা। আর এস এর মান কত পাবো? 4.309। আচ্ছা, পরিমিত বর্ধন পেলাম। তাহলে আমি এখন টি বের করবো। টি মানে কত? এক্স বার রুট ওভার এন বাই কত? এস। এক্স বার কত পাইছি? 4, রুট এন কত? 8, এস কত আমার? 4.309। তাহলে আমার আসে টি এর মান আসে 2.625। আর আমার ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে তাহলে? এন মাইনাস 1 অর্থাৎ 8 মাইনাস 1 সমান 7। আচ্ছা, তাহলে এখন আমার কাজ কি? আমার 7 স্বাধীনতা মাত্রায় দেখতে হবে বইয়ের পিছনে টি টেস্টের টেবিল মান কত। তো সেটা হচ্ছে 7 স্বাধীনতা মাত্রায় 5% সংশয় মাত্রায় টি এর টেবিল মান 2.365। টেবিল মান, টেবিল ভ্যালু টিবি অর্থাৎ কত? এটা 2.625, 625।
আচ্ছা, তাহলে আমার মানটা তো কত পাইছি 2.6। টেবিল মান কত আমার? টেবিল মান 2.365 টেবিল মান। ঠিক আছে, 2.365 হচ্ছে আমার টেবিল মান, কিন্তু আমি টি টেস্টের মান কত পাইছি? টি এর মান পাইছি কত? 2.625। তাহলে আমার টেবিল মান বড়। টেবিল মান কি বড়, আর আমি যেটা পাইছি সেটা কি? আমি যেটা পাইছি সেটা বড়। আমি যেটা পাইছি সেটা হচ্ছে বড় টেবিল মান থেকে। তাহলে টেবিল মান থেকে আমি যেটা পাবো পরীক্ষা করে সেটা যদি বেশি হয় তাহলে ফলাফল তাৎপর্যপূর্ণ। আর যদি আর যদি টেবিল মান বড় হয় তাহলে ফলাফল তাৎপর্যহীন। তাহলে এটা কি আমার পরীক্ষিত মান বড়, তাহলে এটা কি হবে? তাৎপর্যপূর্ণ হবে। এটা আমি মন্তব্যের ক্ষেত্রে লিখবো যে স্বাধীনতা মাত্রায় 5% সংখ্যার মাত্রায় টি এর টেবিল মান 2.365, কিন্তু আমার পরীক্ষিত মান বা পরিগণিত মান 2.625, যেটা টেবিল মান থেকে বড়। তাই বলা যায় এখানে ফলাফল তাৎপর্যপূর্ণ। আর এক্ষেত্রে আবারও বলা যায় নাস্তিক কল্পনা বাতিল, বিকল্প কল্পনা গ্রহণযোগ্য। এতটুকুই আমার মন্তব্য লেখলে এনাফ। তাহলে আমার টি টেস্ট শেষ। হ্যাঁ, এতটুকুই ছিল টি টেস্টের কাহিনী। আশা করি সবাই বুঝতে পেরেছো। লাস্ট ওয়ান, কোরিলেশন। তাহলে আমরা ইতিমধ্যে কি কি করাইলাম? গড় মধ্যমা প্রচুর করাইলাম, টি টেস্ট করাইলাম, আর আগে আমি দুইটা ভিডিওতে দিয়েছিলাম কাই স্কয়ার আর দিয়েছিলাম পরিমিত ব্যবধান। তাহলে আমার আর একটা অঙ্ক বাকি আছে শুধু, সেটা হচ্ছে আমার কোরিলেশন। ঠিক আছে, তাহলে কোরিলেশন আমি কোরিলেশনটা অনেক অনেক বড় ক্যালকুলেশন। তো সেক্ষেত্রে আমি মাত্র দুইটা ডাটা দিব, দুইটা ডাটা ছোট্ট করে দেখাই দিব। ঠিক আছে, তাহলে আমি দুইটা যদি ডাটা দেই তাহলে আমার মনে করো যে ওজন দিলাম, ওজন ধরলাম এক্স, এটা ধরলাম যে আমি কি কি দিতে পারি। আচ্ছা, আমি আমার ওজন দিতে পারি যে 41 কেজি একটা, আর একটা দিতে পারলাম যে 43। আরটা দিলাম উচ্চতা, উচ্চতা দিলাম আমি ওয়াই। হ্যাঁ, ওয়াই ধরলাম, ওয়াই ধরে 41 সাথে উচ্চতা দিলাম আমি 48, আর এটা দিলাম 50। সবগুলা ইঞ্চি সেন্টিমিটার যাই বলা থাকবে টিচার বলে দিবে ইঞ্চি না সেন্টিমিটার। তো আমি এটা ধরে নিলাম আর কি। হ্যাঁ, এটা দিয়ে আমার কোরিলেশন বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি? আমার পরীক্ষণের নাম, পরীক্ষণের নাম এটা লিখতে হবে। তাহলে পরীক্ষণের নাম কি লিখবো? আমি সর্বপ্রথম নমুনা থেকে তথ্য সংগ্রহ করে সহসম্পর্ক নির্ণয় করা হলো, শেষ পরীক্ষণের নাম। তারপরে আমি লিখবো কি? তত্ত্ব। তত্ত্ব আমার হচ্ছে সহসম্পর্ক কাকে বলে। তাহলে সহসম্পর্ক কাকে বলে? দুইটা চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ককে, অর্থাৎ দুইটা চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ককে, অর্থাৎ একটা চলকের মানের সাথে আরেকটা চলকের মান যদি পরিবর্তিত হয় তখন তাকে সহসম্পর্ক বলে। অর্থাৎ চলক দুটির একই সাথে পরিবর্তিত হওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় সহসম্পর্ক। একে বলা হয় আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা আমি লিখবো তত্ত্বতে, অর্থাৎ সংজ্ঞা। তারপর আমি প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে আমার? প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে? প্রয়োজনীয় উপকরণ আমার কি কি লাগবে? ক্যালকুলেটর লাগবে, কলম লাগবে, কাগজ লাগবে, খাতা লাগবে। হ্যাঁ, তারপরে এই যে তথ্যগুলো যদি আমার ট্রেতে দেয়, ট্রে লাগবে, পেটি ডিশ লাগবে। যখন যেটা দেবে তুমি তখন সেটা লেখা নিবা প্রয়োজনীয় উপকরণ। আচ্ছা, তারপরে প্রয়োজনীয় সূত্র কি লিখবা? প্রয়োজনীয় সূত্র, প্রয়োজনীয় সূত্র কি? আর এটা লেখা নেবা যে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ডট সামেশন ওয়াই বাই এন। তারপরে লিখবো কি? সামেশন এস স্কোয়ার মাইনাস সামেশন এক্স স্কোয়ার বাই এন। তারপরে কি? সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই এর হোল স্কোয়ার বাই এন। এটা হচ্ছে আমার কোরিলেশনের সূত্র। এটা লিখে নিলাম। তারপর আমি লিখবো হিসাব। এই ধাপগুলো যদি তুমি পার করতে পারো তাহলে তুমি নাম্বার পাবা, নয়তো পাবা না। এখানে বলা আছে যে পরীক্ষণের ধারাবাহিক পদ্ধতি। এই ধারাবাহিক পদ্ধতিটা তুমি কিভাবে করছো? পরীক্ষণের নাম, তারপরে তথ্য, প্রয়োজনীয় সূত্র, প্রয়োজনীয় উপকরণ, এগুলো হচ্ছে ধারাবাহিক পদ্ধতি। তারপরে ফলাফল কি পাইছো? ফলাফলটা লিখবা, সিদ্ধান্ত লিখবা পরে। আচ্ছা, তাহলে আমি যদি হিসাবটা করি এখন, হিসাব যেটা লিখছি এটা যদি লিখি, তাহলে আমি দুটো দিচ্ছি এখানে। ডাটা কিন্তু 10টা দিতে পারে, 8টা দিতে পারে পরীক্ষা। আমি জাস্ট হিসাব সহজ করার জন্য দুইটা দিচ্ছি আর কি।
আচ্ছা, এটা হচ্ছে আমার ওজন, দৈর্ঘ্য মানে উচ্চতা xy, x1 y1। ওকে, তাহলে আমি দিব যে ওজন, ওজন ধরলাম আমি x, এটা কেজিতে আছে, কেজি লিখলাম। উচ্চতা, উচ্চতা ধরলাম y, এটা মনে করো সেন্টিমিটার আছে, মানে যখন যেটা থাকবে। এটা হচ্ছে xy, এটা x স্কয়ার, এটা y স্কয়ার। এখানে দিয়েছিলাম 41, এখানে দিয়েছিলাম 43, উচ্চতা দিয়েছিলাম 48 আর 50। দেখতেই পাচ্ছ এখানে এক্স ওয়াই দুটো গুণ করতে হবে, দুটো গুণ করলে হবে 1968, 1968। এই দুটো গুণ করলে হবে 2150। এস স্কোয়ার মানে এটার স্কোয়ার, 41 এর স্কোয়ার করলে হবে 1681। ওয়াই এর স্কোয়ার 48 এর স্কোয়ার করলে হবে 23 2304। আর এখানে হবে কত, 43 এর যদি স্কোয়ার করি তাহলে হবে 1849, 1849। এখানে হবে 2500। অর্থাৎ ক্যালকুলেশন ভুল হইতে পারে কিন্তু নিয়ম কিন্তু একই। হ্যাঁ, আমারও ক্যালকুলেশন ভুল হইতে পারে কিন্তু নিয়মটা এটাই। তো এইভাবে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এখন কি কি বের করতে হবে? আমার বের করতে হবে সামেশন এক্স, সামেশন এক্স, সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই, সামেশন এস স্কয়ার, সামেশন ওয়াই স্কয়ার। আমি এটা বের করি, আমার ক্যালকুলেটর, এটা আমার লেখা নেই, এটা আমি এখান থেকে বের করি। 41 প্লাস 43 84। হ্যাঁ, তারপরে 48 প্লাস 50 98। সামেশন এক্স ওয়াই কত হবে আমার 1968 প্লাস 2150 হবে 4118। সামেশন এস স্কয়ার কত হবে 1681 প্লাস 1849 3530, 3530। তারপর হবে 2304 প্লাস 2500 4804। এটা হয়েছে। এখন আমার সূত্র বসানোর কাজ। তাহলে সূত্র কি আমার? সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ডট সামেশন ওয়াই বাই এন। তারপর কি সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কয়ার বাই এন, সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই এর হোল স্কয়ার বাই এন। তাহলে আমি এখন মান বসাবো। সামেশন এক্স ওয়াই মান কত? এই যে 4118। সামেশন এক্স এর মান কত? 84 গুণ সামেশন ওয়াই মান কত? 98। এন কত আমার? মাত্র 2। ওকে, সামেশন এস স্কয়ার কত আমার? 3530 মাইনাস সামেশন এক্স এর হোল স্কয়ার মানে 84, 84 স্কয়ার দিতে হবে বাই কত? 2। সামেশন ওয়াই স্কয়ার কত আমার? 4804 মাইনাস সামেশন ওয়াই কত? 98 স্কয়ার বাই 2। ওকে, এখন এই কাজটা আমি করতে হবে। উপরটা মুছে দিই, ক্যালকুলেশনটা করে নেব শুধু। আচ্ছা, এটা কত ছিল এখানে? আচ্ছা, এটা কত ছিল? এটা তো খেয়াল নাই, মুছে দিলাম। আচ্ছা, চাই যে এক এক আট লেগেছে, এটা কত ছিল আমার খেয়াল নাই, কিন্তু এটাই আমি 4118 লিখে দিলাম। আচ্ছা, ক্যালকুলেশনটা করি এখন। ক্যালকুলেশনটা যদি করি যে 4118 মাইনাস 84 গুণ 98 নিচে 2, 418। এটা উপরে 2 আসছে, মাত্র 2 আসছে। নিচের কাজটা যদি করি 3530 মাইনাস 84, 84 স্কোয়ার ভাগ কত? 2। তারপরে আবার আছে আমার 4804 মাইনাস 98, 98 এর স্কোয়ার বাই 2। এখানে আসে আমার 4। তাহলে এটা করলে হবে কত? 0.5। অর্থাৎ 2 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে?
0.5 হবে, ঠিক আছে। তাহলে আর এর মান কত আমার 0.5। তখন আমি ডিগ্রি অফ ফ্রিডম বের করবো কত n-2। ডিগ্রি অফ ফ্রিডম কত n-2। তাহলে আমার ছিল কত 2 - 2, তাহলে 0 হয়ে যায়, ঠিক আছে। তবে এটা এইভাবে হবে না, আমি তো নিজে বানায় দিছি। তাহলে তুমি যদি এখানে ধরো যে মনে করো আমি 3টা টাকা দিছিলাম, তাহলে 3 - 1, তাহলে সাধারণ মাত্রা কত হবে, স্বাধীনতা কত হবে 1, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু 2টা দিছি, তাহলে 2 - 2 হয়ে যায় কি 0, তাহলে 0 কোনো স্বাধীনতা মাত্রা নাই। তাহলে এখানে আমার আবার বাড়া দিতে হবে। তোমরা এই নিয়মটা কি আর কি এইভাবে করে নেবা। পরে স্বাধীনতা মাত্রা দেখে যদি আমার এই মানটা যদি কম হয় তাহলে তাৎপর্যপূর্ণ, এই মানটা যদি বেশি হয় তাহলে তাৎপর্য মানে এই মানটা যদি বেশি হয়, আমার আর এর মানটা যদি টেবিল মান থেকে বড় হয় তাহলে তাৎপর্যপূর্ণ, আর যদি আর এর মানটা কম হয় তাহলে তাৎপর্যহীন। তাৎপর্যহীন হলে নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য, বিকল্প কল্পনা বাতিল। এটাই হচ্ছে আমার কোরিলেশন, ঠিক আছে। আর হচ্ছে যেহেতু মানটা আমার ধনাত্মক আছে সেটা ধনাত্মক সম্পর্ক আছে, আর যদি ঋণাত্মক আছে তাহলে ঋণাত্মক সহ সম্পর্ক আছে, এতটুকু। ঋণাত্মক আসলেও টেনশন নাই, ধনাত্মক আসলেও টেনশন নাই, ধনাত্মক আসলে ধনাত্মক সহ সম্পর্ক, ঋণাত্মক আসলে ঋণাত্মক সহ সম্পর্ক আছে। তাহলে আমাদের কোরিলেশন শেষ। আর কোরিলেশনের মাধ্যমে আমাদের বায়োস্ট্যাটিক্স শেষ। বায়োস্ট্যাটিক্স এই 5 ধরনের অঙ্ক আসতে পারে: গড়, মধ্যমা, প্রচুরক, পরিমিত ব্যবধান, কাই স্কয়ার, টি টেস্ট আর কোরিলেশন। এই 5টার ভিতরে ইনশাআল্লাহ আসবে। 5টার ভিতরে 5টা প্র্যাকটিস করলেই 20-এ 20 পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে কাজ হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে কি বলা আছে? মাইক্রোবায়োলজিতে বলা আছে মিউকর, রাইজোপাস, তারপরে স্যাপ্লোজেনিয়া, ফাইটোফোরা, এগুলো আর কি। তো এখানে আমি সবগুলো আলোচনা করব না, জাস্ট 2টা আলোচনা করব, মিউকর আর হচ্ছে রাইজোপাস। তো মিউকর যদি তোমাকে দেয়, মিউকর দিলে তুমি পাবে রুটি। রুটির ভিতরে যে আমাদের হয় ময়লাগুলো হয়, কিছুদিন রেখে দিলে সেটার ভিতরে তুমি মিউকর পাবা। আর যদি তোমাকে আলু দেয়, পচা আলু, সেক্ষেত্রে তুমি পাবা রাইজোপাস, ঠিক আছে। তো তোমাকে আশা করি মানে আমি আমি রাইজোপাস পাইছিলাম, আলু নিছিলাম আমি, তো এটা তো মুখস্থ করতে, আলু পাইলে রাইজোপাস আর রুটি পাইলে মিউকর। তো এক এক কলেজ এক এক ভাবে দিতে পারে। তো আমি মিউকর আর রাইজোপাস নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমি রুটি থেকে যে আমি মাইক্রোস্কোপে দেখবো স্লাইডে নিয়ে, ওই যে কি বলে ওটাকে, মানে আলুর সাথে যে ময়লাগুলো থাকবে বা রুটির সাথে যে একটা সাদা 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 হয়, সেটা নেওয়ার পর আমি যদি রুটি নিই তাহলে আমি তো মিউকার বলবো। আর মিউকার মাইক্রোস্কোপে দেখানোর পরে আমি টিচার থেকে সাইন নিব। যদি টিচার সাইন দেয় যে আমি মিউকার পাইছি, তখন আমার লিখতে হবে যে প্রদত্ত নমুনাটি হচ্ছে গিয়া মিউকর, ঠিক আছে। তারপরের কাজ কি আমরা বলছে যে স্লাইড প্রদর্শন, আমি স্লাইড প্রদর্শন করে এলাম। তারপর আমি চিহ্নিত চিত্র আঁকবো ঠিক আছে, চিহ্নিত চিত্র আঁকবো। চিহ্নিত চিত্রের আগে তুমি শ্রেণীবিন্যাস লিখতে হবে। এটা এখানে মানে শ্রেণীবিন্যাসের জন্য নাম্বার নাই, কিন্তু আমার শ্রেণীবিন্যাসটা লিখতে হবে। শ্রেণীবিন্যাস লিখতে হলে আমার লিখতে হবে কিংডম, এটা হচ্ছে ফানজাই কিংডম কি ফানজাই। তারপরে তোমার ডিভিশন লিখতে হবে জাইগো মাইকোটা। তারপরে তোমার লিখতে হবে যে ক্লাস, ক্লাস হয়েছে গিয়া জাইগোমাইসিটিস। কিংডম ক্লাস অর্ডার হয়েছে মিউকোরালিস। ফ্যামিলি হচ্ছে মিউকোরাসিয়া। তারপরে জেনাস, জেনাস হচ্ছে মিউকর অবশ্যই ডাক দিতে হবে নিচে। আর মিউকর মিউকর নিগ্রিক্যান্স, এটা হচ্ছে আমার স্পেসিস। তো এটা লিখতে হবে আমার প্রথমে। তারপরে আমার বলছে কি বলছে গঠন ও বৈশিষ্ট্য। গঠন ও বৈশিষ্ট্যের মধ্যে তোমাকে অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য আর প্রজননিক বৈশিষ্ট্য দুটো লিখতে হবে। তো শ্রেণীবিন্যাস লিখলাম, শ্রেণীবিন্যাসের পর আমি কি লিখবো, অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য লিখবো। শ্রেণীবিন্যাসের পর কি লিখবো, অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। আচ্ছা, এটা লিখবো যে দেহ শাখা প্রশাখাযুক্ত, সাদা সুতার না ম্যাক্সিমাম নিয়ে গঠিত। দেহ শাখা, আচ্ছা এইটার আগে তোমার কাজ করতে হবে, অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের আগে তোমাকে চিহ্নিত চিত্র রাখতে হবে। হ্যাঁ, মানে শ্রেণীবিন্যাস পরে বা শ্রেণীবিন্যাসের আগেই তুমি চিহ্নিত চিত্র রেখে নেবা। শ্রেণীবিন্যাসের আগে চিহ্নিত চিত্র রাখবা।
সেটা সবচেয়ে বেটার হবে, কারণ এখানে চিহ্নিত চিত্র আগে বলছে। তাহলে চিহ্নিত চিত্র আগে বলে আমি এটা আগে লিখব, ঠিক আছে। চিত্র রাখতেছি আমি। আচ্ছা, এখানে আমার স্পোর্ট দেই। স্পোর্টগুলো কিন্তু গোলাকার থাকবে, ঠিক আছে। তাহলে আমার নামকরণ গুলা করি এখন। এটা হচ্ছে আমার স্পোর্ট, লেবেলিং করি স্পোর্টস। আর এই যে এটা এই এতটুকু এতটুকু হচ্ছে আমার কলুমেলা, কলুমেলা, ঠিক আছে। তারপরে এই পুরোটা, এই যে পুরোটা এটা হচ্ছে স্পোরানজিয়াম, স্পোরানজিয়াম। তারপরে আচ্ছা, এখানে তো এটা হচ্ছে আমার স্পোরানজিও ফোর, স্পোরানজিও ফোর। আচ্ছা, এখান থেকে আমি আরো আঁকা বাকি আছে, আমি আগে লেবেলিং করে ফেলেছি, সমস্যা নেই। আঁকা কিন্তু একেবারে সহজ, যদি একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এটার নাম হচ্ছে মাইসেলিয়াম, মাইসেলিয়াম। তারপরে নিচে লাগবো ফিগার, মিউকরের দৈহিক গঠন। আচ্ছা, পদার্থ নমুনাটি কি? মিউকর, ঠিক আছে। পদার্থ নমুনা কি? মিউকর। তারপর আমি এই চিত্র আঁকবো, তারপরে সেলেমিনাস লিখবো, ঠিক আছে। ওকে। তারপর আমি লিখবো অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। তারপর আমি লিখবো কি? অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। চিত্র মুছে দিলাম, হ্যাঁ, ওয়াইকে নেবেন। আচ্ছা, আর যদি কারো আমার নোটের পিডিএফ লাগে আমাকে অবশ্যই নক দিও, আমি নোট দিয়ে দেবো, ঠিক আছে। অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য মিউকরের, হ্যাঁ। অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য কি লিখবো? দেহ শাখা প্রশাখা। অবশ্যই তোমার শাখা প্রশাখা পাইছো, দেহ শাখা প্রশাখা যুক্ত। তারপরে সাদা সুতার নাই, সাদা সুতার নাই, এবং মাইসিলিয়াম দ্বারা গঠিত, এবং মাইসেলিয়াম ধারা গঠিত। 2 নম্বর স্পোরানজিও প্রান্তীয়, স্পোরানজিয়া প্রান্তীয়, স্পোরানজিও ফোর একক ও খাটো, স্পোরানজিও ফোর একক ও খাটো। 3 নম্বর লিখবো বিভিন্ন আকৃতির বর্ণময় ও বর্ণহীন কলুমেলা দেখা যায়, যেটা আমরা পাইছিলাম না, কলুমেলা, কলুমেলা দেখা যায়। 4 নম্বর লিখবো মাইসেলিয়ামের উপর জুস্পে গঠিত, মাইসেলিয়ামের উপরে জুস্পোর গঠিত। 5 লিখবো রাইজয়েড অনুপস্থিত, রাইজয়েড অনুপস্থিত অর্থাৎ অ্যাবসেন্ট। এটা হচ্ছে আমার অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, ঠিক আছে। অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের পর আমাদের লিখতে হবে প্রজননিক বৈশিষ্ট্য। প্রজননিক বৈশিষ্ট্য, প্রজননিক বৈশিষ্ট্য আমার কি কি? প্রজননিক বৈশিষ্ট্য হচ্ছে মিউকর 3 ভাবে বংশবৃদ্ধি করতে পারে। প্রজননিক বৈশিষ্ট্য, প্রজননিক বৈশিষ্ট্য 1 নাম্বার মিউকর, মিউকর অঙ্গজ অযৌন এবং যৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। 2 নম্বরে লিখবো খন্ডায়ন, কেলামাইডোফোর, কেলামাইডোফোর এবং কনিডিয়ার সাহায্যে
অঙ্গজনন সম্পন্ন করে, অঙ্গজনন সম্পন্ন করে। ঠিক আছে, 3 নম্বরে লিখবো নিশ্চল স্পোরের সাহায্যে, নিশ্চল স্পোরের সাহায্যে অজনজনন সম্পন্ন করে। আর গেমিটেনজিয়ামের মাধ্যমে, গেমিটেনজিয়ামের সাহায্যে যৌনজনন সম্পন্ন করে, যৌনজনন সম্পন্ন করে। তো এই হচ্ছে আমার মিউকরের বিষয়টা। তো প্রথমে আমি লিখবো যে প্রদত্ত নমুনাটি মিউকর নিগ্রিক্যান্স, তারপর আমি মিউকরের চিত্রটা আঁকবো, তারপরে মিউকরের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য এবং কি প্রজননিক বৈশিষ্ট্য এটা লিখবো, তাহলে আমার এখানে শেষ। তো আমাদের মিউকর বা রাইজোপাস আসবে এখান থেকে, আমরা লিখলে এটা 10 পাবো। স্লাইড প্রদর্শনের জন্য 2, চিহ্নিত চিত্রের জন্য 2, আর প্রজননিক বৈশিষ্ট্য আর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের জন্য পাবো 6। এই মোট 10 নম্বর পাবো। অথবা এই যে দই পনির থেকে একটা ব্যাকটেরিয়া বের করতে দিতে পারে। তো এক এক কলেজে এক এক ভাবে করাবে, আমাদের শুধু মিউকর আর রাইজোপাস এখান থেকে করানো হয়েছে। তো বাকিটাও দেখানো হয়েছে, কিন্তু আমাদের পরীক্ষা হয়তো বা যারা সিলেক্ট করে নেয়, তোমাদের হয়তো বা করতে পারো, তোমরা এইভাবে শিখবা। আর রাইজোপাসটা কিন্তু এইভাবে, রাইজোপাসটা প্রথমে স্লাইড দেখাবা, চিত্র আঁকবা, গঠন বৈশিষ্ট্য এইভাবে। আমি যদি বৈশিষ্ট্যটা এখান থেকে, অনেকে বলছো যে বৈশিষ্ট্য নিয়ে সমস্যা আছে, এত বৈশিষ্ট্য পাওয়া যায় কিনা, তো আমি একটু ছোট করে দিচ্ছি। প্রদত্ত নমুনাটি রাইজোপাস নিগ্রিক্যান্স। আচ্ছা, মিউকারের ক্ষেত্রে হবে কিন্তু মিউকার ইন্ডিকাস হবে, হ্যাঁ এটা সরি, মিউকারের স্পেসিসটা হবে মিউকার ইন্ডিকাস, আর রাইজোপাসের ক্ষেত্রে হবে রাইজোপাস নিগ্রিক্যান্স। তো প্রদত্ত নমুনাটি রাইজোপাস নিগ্রিক্যান্স। অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য হল লিখবা দেহ লম্বা নলাকার শাখাযুক্ত, দেহ স্টোলন যুক্ত, মাইসেলিয়াম অধিক শাখাযুক্ত, বর্ণহীন ও সিনথেটিক। 3 নম্বর লিখবা দেহ রাইজয়েড বিদ্যমান। 4 নম্বর লিখবা কালো বর্ণের পরিণত স্পঞ্জিয়াম অসংখ্য স্পোর দেখা যায়। 5 নম্বর লিখবা স্পোরগুলো গোলাকার। আর প্রজননিক বৈশিষ্ট্য মিউকারে ছিল 3টা, অঙ্গজ, অজন ও জনন। অঙ্গজ, অযৌন আর যৌন। আর প্রজননিকের ক্ষেত্রে শুধু যৌন আর অযৌন, ঠিক আছে, অঙ্গজটা বাদ। তাহলে কি লিখবা, বংশবৃদ্ধি যৌন অযৌন জনন পদ্ধতি সম্পন্ন হয়। 2 লিখবা স্পোরাঞ্জিয়াম হতে সৃষ্ট স্পোরের সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয়। 3 নম্বর লিখবা গেমিটেনজিয়ামের দ্বারা যৌন জনন সম্পন্ন হয়। ওকে, 3 নম্বর আমাদের শেষ। 3 নম্বর আমাদের মাইক্রোবায়োলজি নিয়ে আর কোনো কথা হবে না, মাইক্রোবায়োলজি এই পর্যন্তই। ঠিক আছে। আচ্ছা, যদি রাইজোপাসের আমি চিত্রটা এঁকে দিতে চাই, চিত্র একেবারে সহজ। রাইজোপাসের ক্ষেত্রে যদি আমি চিত্রটা আঁকি, রাইজোপাসের ক্ষেত্রে এই যে চিত্র, চিত্রটা জাস্ট একবার দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা না দেই, এটা এঁকে দিলেই হবে। এটা হচ্ছে আমার রাইজোয়েড বা হাইফি। তাহলে এখান থেকে ওই জয়টার মতোই দিতে হবে, জাস্ট স্পোর দিয়ে দেবো উপরে একটু। এই, এটার নাম হচ্ছে স্পোর, এটা আমার স্পোরাঞ্জিয়াম, এটা আমার কলুমেলা, এটা স্পোরাঞ্জিও 4, এটা হচ্ছে স্টোলেন, এটা হচ্ছে হাইফি। খাইনি শেষ। এতটুকু হয়েছে আমার রাইজোপাস। ঠিক আছে, নাম লেবেলিং মিউকারের মতোই। তাহলে মিউকার ইন্ডিকাস আর রাইজোপাস নিগ্রিকান্স, এই দুইটার ভিতর থেকে আসার সম্ভাবনা বেশি। তাহলে এখান থেকে আমাদের 10 নম্বর কিন্তু হয়ে গেল। তাহলে এখন আমরা শিখবো প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি তোমাকে মুরগির নাড়ি ভুঁড়ি বা মাছ কাটতে দিবে, মাছের ফুলকা টুলকা কাটতে দিবে। যদি মাছের ফুলকা কাটতে দেয় তাহলে তুমি সেখানে পাবা আরগুলাস, অর্থাৎ মাছের উকুন যেটাকে আমরা বলি আরগুলাস, সেটা পাবা। আর যদি মুরগির নাড়ি ভুঁড়ি দেয় কাটতে, সেখান থেকে তুমি মানে ব্যবচ্ছেদ করবা, মুরগির নাড়ি ভুঁড়ি ব্যবচ্ছেদ করে সেখান থেকে দেখবা যে তোমার মানে কিছু পোকার মতো ছোট অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সেগুলো দেখা যায়, বা খালি চোখে হালকা দেখতে পারো। সেটা তুমি স্লাইডে নেবা, স্লাইডে নিয়ে তুমি দেখবা যে সেটা কোন পরজীবীটা পাইছো। যেমন সেখানে পাওয়া যেতে পারে প্যালিসাইটিস, পাওয়া যেতে পারে অ্যালোক্রিডিয়াম, পাওয়া যেতে পারে ক্লাইনোস্টোমাম, পাওয়া যেতে পারে। আর যদি মাছ দেয় সেখানে তুমি আরগুলাস পাবা। তো আমি পেয়েছিলাম অ্যালোক্রিডিয়াম আর ক্লাইনোস্টোমাম পেয়েছিলাম। তাহলে আমি অ্যালোক্রিডিয়ামটা যদি বলি সেটা কিভাবে লিখতে হবে, 4 নম্বরে লিখতে হবে প্রদত্ত নমুনাটি অ্যালোক্রিডিয়াম। তাহলে আমি
প্রথমে 4 নাম্বারটা লিখবো কি Q4 এ প্রথমেই যেটা পাবো পদার্থ নমুনাটি বা প্রাপ্ত নমুনাটি, তুমি তো স্লাইডে পাইছো, পদার্থ নমুনাটি বা প্রাপ্ত নমুনাটি লিখবা বা প্রাপ্ত নমুনাটি লেখো। প্রাপ্ত নমুনাটি অ্যালোকেরিডিয়াম, অ্যালোকেরিডিয়াম। এখন তোমাদেরও এক এক কলেজে এক এক ভাবে পড়াইছে, প্যারাসিটোলজি অনেকগুলো পড়াইতে পারে, কিন্তু তুমি তো পরীক্ষা পাবো দুইটা, তাহলে আমি দুইটা নিয়ে আলোচনা করছি যে আমি কিভাবে লিখছি। তাহলে পদার্থ নমুনাটা এটা দিক নির্দেশনা দেওয়া ছিল, অঙ্গ সংস্থান করতে হবে, কাটাকাটি, তারপর চিহ্নিত চিত্র করতে হবে, শনাক্তকরণ আর শ্রেণীবিন্যাস। আচ্ছা, তাহলে আমি তো স্লাইড প্রদর্শন করে কি দেখলাম, অ্যালোকেরিডিয়াম পাইছি। তারপর আমার চিত্র আঁকতে হবে। চিত্রটা আমি কিভাবে আঁকি, চিত্র আমি অত ভালো পারি না, তারপরও ইনশাআল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব ভালো করার। ওকে, এটা আমি পাইছি অ্যালোকেরিডিয়াম। অ্যালোকেরিডিয়ামের আমি চিত্রটা আঁকলাম এখানে। অ্যালোকেরিডিয়ামের চিত্রটা আঁকি এখানে। আচ্ছা, এটার নাম হচ্ছে অগ্রচোষক, অ্যালোকেরিডিয়ামের অগ্রচোষক। এটা অগ্রচোষক, এটা হচ্ছে আমার গলবিল, গলবিল। এটার নাম হচ্ছে এসিটাবুলাম, এসিটাবুলাম। আচ্ছা, আর এখানে তো আমি লিখবো যে ফিগার অ্যালোকেরিডিয়াম, ফিগার অ্যালোকেরিডিয়াম। ওকে। আচ্ছা, চিত্রের পরে আমার দিক নির্দেশনা দেওয়া আছে শনাক্তকরণ। তাহলে শনাক্তকরণ করতে হলে আমার শনাক্তকরণ মানে হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে আমি বৈশিষ্ট্য লিখবো এখন। তাহলে এটার বৈশিষ্ট্য কি আছে? দেহ লম্বাটে, দেহ লম্বাটে, চ্যাপ্টা, প্রান্তভাগ ভোঁতা, প্রান্তভাগ ভোঁতা। তারপর অগ্রচোষক, গলবিল ও এসিটাবুলাম নিয়ে এসিটাবুলাম বেশ বড় এবং স্পষ্ট, বেশ বড় এবং স্পষ্ট। 3 নম্বর অন্ননালী সংক্ষিপ্ত, অন্ননালী সংক্ষিপ্ত, আর হচ্ছে ত্বক মসৃণ, ত্বক মসৃণ, ঠিক আছে? এই হচ্ছে আমার বৈশিষ্ট্য, ঠিক আছে? যে প্রাপ্ত নমুনাটি অ্যালোকেরিডিয়াম, চিত্র রাখলাম, বৈশিষ্ট্য রাখলাম, শনাক্তকরণ মানেই বৈশিষ্ট্য লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমার হচ্ছে শ্রেণীবিন্যাস। এখন আমার কি শ্রেণীবিন্যাস, তাহলে শ্রেণীবিন্যাস কি হবে? আমার ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। তারপরে ফাইলাম ক্লাসে হবে ট্রিমাটোডা, ট্রিমাটোডা। অর্ডার হয়েছে প্লাজি অর্কিডা, প্লাজি অর্কিডা। ফ্যামিলি হয়েছে গিয়া তোমার অ্যালোক্রিয়াডিডা, অ্যালোক্রিয়াডিডা। জেনাস হচ্ছে অ্যালোক্রিয়াডিয়াম। আচ্ছা, প্যারাসাইটোলজির ক্ষেত্রে তোমার জেনাস পর্যন্ত দিলেই হবে, স্পেসিসটা দরকার নাই প্যারাসাইটোলজির ক্ষেত্রে, কারণ এটা পাওয়া যায় না। আর এইটা নিয়ে একটা মানে বিতর্ক আছে। গুগলে হচ্ছে একরকম দেওয়া, পরিমল স্যারের বইতে একরকম দেওয়া, চ্যাট জিপিটিতে একরকম দেওয়া। তো আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের ক্লাস টিচারদের যা যে করাইছে সেটার নোট এটা আর কি। হ্যাঁ, তো সে যেটা দিচ্ছে সেটা করছে, কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক আছে। তো আমরা এটা মুখস্থ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আরো তুমি পাইতে পারো। আমি একটা দেখালাম নমুনা, তাহলে প্রথম আমার লিখতে হবে কি প্রাপ্ত নমুনাটি অ্যালোকেরিডিয়াম, তারপর ফিগার, তারপরে ক্যারেক্টার, তারপর হচ্ছে শ্রেণীবিন্যাস। তো এটার জন্য তুমি কত পাচ্ছ? অঙ্গ সংস্থান যেটা কাটাকাটি করে তুমি যে প্যারাসাইটোলজি বার করবা সেটার জন্য 2, চিহ্নিত চিত্রের জন্য 2, আর শনাক্তকরণের জন্য 2, শ্রেণীবিন্যাসের জন্য 1। এই মোট হচ্ছে 6 নাম্বার। তুমি প্যারাসাইটোলজি পাইতে হবে তোমার 2টা, 6 দুগুণে 12 নাম্বার এখানে। তো তুমি অন্য কোন প্যারাসাইটোলজি পাইতে পারো? তুমি পাইতে পারো প্যালিস্যান্টিস। কত পাইতে পারো? প্যালিস্যান্টিস। ঠিক আছে, এটা তোমার ফিগার আঁকবা, তারপরে তুমি শ্রেণীবিন্যাস করবা। শ্রেণীবিন্যাস ফাইলাম হচ্ছে একান্তোসেফালা, ক্লাস হচ্ছে ইউ একান্তোসেফালা, আর অর্ডার হচ্ছে গিয়া গ্রাই একান্তোসেফালা, ফ্যামিলি হচ্ছে গিয়া গ্রাই কোয়াড্রাই গাইরিডা,
আর জেনাসিসে প্লেসেন্টিস। বৈশিষ্ট্য হচ্ছে দেহ চোষক, চাকতি ধরে বিভক্ত, দেহ লম্বা ও নলাকার, দেহ অসংখ্য হুক বিদ্যমান, পশ্চাৎপ্রান্ত ভোঁতা। এই 4টা বৈশিষ্ট্য লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে প্লেসেন্টিসের ক্ষেত্রে। আর যদি বলি যে প্রদত্ত নমুনাটি ক্লাইনোস্টোমাম যদি পাও, ক্লাইনোস্টোমাম পাইলে তো প্রথমে ফিগার লিখতে হবে। ফিগারের পরে তোমাকে বৈশিষ্ট্য লিখতে হবে যে দেহ অঙ্কীয় পৃষ্ঠভাবে চাপা, দেখতে পাতার ন্যায়, দেহের সম্মুখ ভাগে মৌখিক চোষক রয়েছে, মৌখিক চোষকের নিচে এবং দেহের মাঝামাঝি থেকে একটু উপরে এসিটাবুলাম বিদ্যমান। 4 লিখবা দেহের পশ্চাৎ প্রান্তে রেচন ছিদ্র বিদ্যমান। আর এটা ক্লাসিফিকেশনটা এরকম, ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস, ক্লাস হচ্ছে ট্রিমাটোডা, অর্ডার হয়েছে এস্টেরিজিওটোইডা, ফ্যামিলি হচ্ছে ক্লাইনোস্টোমাটিডা, জেনাস হচ্ছে ক্লাইনোস্টোমাম। আর যদি মাছ দেয়, মাছের ক্ষেত্রে তুমি পাবা আরগুলাস। পদার্থ নমুনাটি আরগুলাস, এইভাবে লেখা, ফিগার রাখবা, বৈশিষ্ট্য দিবা। দেহ চ্যাপ্টা ও ডিম্বাকার। 2 নম্বর শিরোবক্ষ অনেক বড়, উদর অংশ অনেক ছোট। 3 নম্বর বক্ষদেশে 4 জোড়া উপাঙ্গ বিদ্যমান, 4 জোড়া দেহের অঙ্কিতলে 1 জোড়া চোষক বিদ্যমান। ঠিক আছে। আর ক্লাসিফিকেশন দিবা যে ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, ক্লাস হচ্ছে ক্রাস্টাসিয়া, অর্ডার হচ্ছে গিয়া ব্রাঙ্কিউরা, ফ্যামিলি হচ্ছে আর্গুলিডা, আর্গুলাস। তো এই 4টা সম্পর্কে আমি আলোচনা করে দিলাম, আর একটা আমি লিখে দিলাম কিভাবে লিখতে হবে। তো এই 4টা যে কি করাইলাম, যে ইকোনমিক জুলজি, বায়োস্ট্যাটিক্স, মাইক্রোবায়োলজি, প্যারাসাইটোলজি, এই 4টা হচ্ছে তোমার প্রথম দিনের কাজ। এই 4টা তুমি প্রথম দিনে এই কাজটা করবা এইভাবে। তো আমি যেভাবে দেখাইছি, আমার টিচার আমাকে এইভাবে শিখিয়েছে, এইভাবে দেখাইলাম। তো প্রথম দিনের ক্লাসে হয়তো তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথম দিনের পরীক্ষাটায় এই 4টা টপিকস নিয়ে দেখবা। আর যদি কারো নোট লাগে আমাকে পার্সোনালি নোট করবে, আমি অবশ্যই নোট দিয়ে দেবো। আমার এটা সম্পূর্ণ একটা নোট করা আছে, কিভাবে আমি নোট মানে কোথায় কি লিখতে হবে এই ব্যাপারে। তো ক্লাসও দিয়ে দিলাম। সবাই আশা করি বুঝবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবারই ভাই বোনেরা। আজকে ক্লাসটা হবে দ্বিতীয় দিনের ক্লাস। আমি গত ক্লাসে শিখিয়েছিলাম প্রথম দিনের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে, সেখানে কিভাবে লিখতে হবে, কি করতে হবে, কি কি লিখতে হবে, কোথায় চিত্র আঁকতে হবে, কোথায় শ্রেণীবিন্যাস করতে হবে, কোন পর্যন্ত শ্রেণীবিন্যাস করতে হবে। তো এখন শেখাবো দ্বিতীয় দিনের 5, 6, 7 আমাদের কি কি কাজ করতে হবে। 5-এর ক্ষেত্রে দেওয়া আছে সরবরাহকৃত নমুনা থেকে 3টি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন পতঙ্গ অবলিক পেস্ট স্লাইডে মাউন্ট করো এবং গণ পর্যন্ত শ্রেণীবিন্যাস সহ শনাক্ত করো। মাউন্ট হবে তোমার 2 নাম্বার, চিহ্নিত চিত্রতে 1, শনাক্তকরণ 1, শ্রেণীবিন্যাস 1, এরকম দিতে হবে আমার 3টা আমার নাম্বার থাকবে 5। যে আমি পরীক্ষা দিয়েছি সেখানে আমি পেয়েছিলাম উকুন পেয়েছিলাম, তারপরে চালের কেরিপোকা পেয়েছিলাম, আর পেয়েছিলাম কিউলেক্স। ঠিক আছে, 3টে পেয়েছিলাম। তো আমি তোমাদের এখন কিভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি মাউন্ট করব। হ্যাঁ, একটা ছোট ভায়ালের ভিতরে উকুন দিবে, সেখান থেকে উকুন একটা স্লাইডে নিব, এবং কি সেখানে রং দেওয়া থাকবে। হ্যাঁ, ওই রংটা আমার উপর দিয়া কভার স্লিপ আটকিয়ে আমি মাইক্রোস্কোপে দেখবো যে আসলে সেটা উকুন কিনা। তো এতটুকু কাজ করলে আমার 2 নাম্বার চলে আসবে। মাউন্ট, এটাকে বলা হয় মাউন্ট। অর্থাৎ ভায়াল থেকে আমি উকুন নিব, সিটোফাইলাস নিব, চালের কেরি পোকা নিব, তারপর টিচারকে দেখাবো যে আমি উকুন পেয়েছি বা আমি চালের কেরি পোকা পেয়েছি। এটা হচ্ছে মাউন্ট। ঠিক আছে, মাউন্টের পরে আমার কাজ কি? মাউন্টের পরে কাজের আমার চিহ্নিত চিত্র। তো আমি যদি উকুন পাই, তাহলে উকুনের আমি আগে চিত্র আঁকবো। ঠিক আছে, উকুনের চিত্র আঁকবো। এটা কিন্তু আমার কোশ্চেন 5 চলতেছে। হ্যাঁ, Q5। তাহলে আমি প্রথমে উকুনটা আঁকি। উকুনটা আমি ওইভাবে আঁকতে পারি না ফিগার, তারপর আমি চেষ্টা করছি। আচ্ছা, চেষ্টা করছি আমি একটু ভালোভাবে আঁকার। এটা যদি আমি ধরে নেব, উকুন তুমি আরো ভালো আঁকতে পারবো আমার থেকে। তো আমি যতটুকু পারি ততটুকু নিয়ে চেষ্টা করলাম আর কি। হয়তো বা খারাপ হয়েছে, কিছু করার নেই, জাস্ট আমি বোঝানোর সাথে বলতেছি। তোমরা এইভাবে আঁকবা, চিত্রটা আঁকবা। এখান থেকে আমার অ্যান্টিনাটা আঁকবা। এখন তো আমাদের অ্যান্টোমোলজি চলতেছে এখন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা উকুন।
তাহলে এটা উকুন আঁকলাম আমি, এখানে আমি এখন কি করব, লেবেলিং করব। এটার নাম হচ্ছে আমার অ্যান্টিনা, অ্যান্টিনা। এটা হচ্ছে কম্পাউন্ড আই, কম্পাউন্ড অর্থাৎ জৈবিক চক্ষু যেটা। এটা হচ্ছে আমার হেড, তারপরে এগুলো হচ্ছে আমার লেগ, আর এটা হচ্ছে আমার অ্যাবডোমেন বা উদর। তাহলে এটা আমার ফিগারটা কি দেবো আমি, পেডিকুলাস হিউম্যানাস, পেডিকুলাস হিউম্যানাস। এটা আমি চিহ্নিত চিত্র দিব। ঠিক আছে, তাহলে আমার মাউন্ট করা শেষ, চিহ্নিত চিত্র শেষ। তাহলে চিহ্নিত চিত্র পরে শনাক্তকরণ মানে হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকরণ মানে কি, শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকরণ মানে কি, শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে এক নম্বর আমি দেবো কি, যেহেতু এটা আর্থ্রোপোডা মানে পেডিকুলাস তো আর্থ্রোপোডা পর্বের প্রাণী, সেক্ষেত্রে আমি দেবো দেহ মস্তক বা ক্ষুদ্রে বিভক্ত, দেহ মস্তক বক্ষ উদরে বিভক্ত। ঠিক আছে, আর পৃষ্ঠীয় অঙ্গ তলে চাপা দুই দেবো। এটি পৃষ্ঠীয় অঙ্গ তলে চাপা, এটি পৃষ্ঠীয় অঙ্কীয় তলে চাপা। তারপর দেবো যে মস্তক ছোট, মস্তক ছোট, এতে একজোড়া জৈবিক চক্ষু, একজোড়া জৈবিক চক্ষু ও একজোড়া অ্যান্টিনা বিদ্যমান, একজোড়া অ্যান্টিনা বিদ্যমান। ঠিক আছে, তারপর দেব মুখভঙ্গ কর্তন ও শোষণ উপযোগী, মুখভঙ্গ কর্তন ও শোষণ উপযোগী। ঠিক আছে, তারপরে 5 নম্বর দেব উদর 9 খণ্ডযুক্ত ও ডানাবিহীন, উদর 9 খণ্ডযুক্ত ও ডানাবিহীন। ঠিক আছে, এই বৈশিষ্ট্য দিব আমি। তাহলে প্রথমে আমি মাউন্ট করব, মাউন্ট করার পর আমি চিহ্নিত চিত্র দিব, তারপরে শনাক্তকারী বৈশিষ্ট্য লাগবে, যেটা মস্তক বা ক্ষুদ্র বিভক্ত, এটি পৃষ্ঠ অঙ্গ তলে চাপা, মস্তক ছোট, এতে একজোড়া জৈবিক চক্ষু, একজোড়া অ্যান্টেনা বিদ্যমান, মুখভঙ্গ কর্তন ও শোষণ উপযোগী। 5 নম্বর বলো উদর 9 খণ্ডযুক্ত এবং ডানাবিহীন। এইটা করার পর আমি ক্লাসিফিকেশন লাগবো। এটা কি উকুনের মতো দেখায় না, দেখায় হয়েছে উকুন? ওকে, তো এইভাবে তোমরা আরো ভালোভাবে আঁকবা। আচ্ছা, এটা ক্লাসিফিকেশন লিখবো এখন। ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। হ্যাঁ, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটার ক্লাস হচ্ছে ইনসেক্ট, ইনসেক্ট। আচ্ছা, তাহলে আমি যদি লিখি শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস আমি ফাইলাম দেবো আর্থ্রোপোডা, ARTHRO, আর্থ্রোপোডা। ক্লাস হচ্ছে ইনসেক্ট, অর্ডার হচ্ছে অ্যানোপ্লুরা, অ্যানোপ্লুরা। ফ্যামিলি হচ্ছে পেডিকুলিডা, পেডিকুলিডা। জেনাস হচ্ছে পেডিকুলাস, পেডিকুলাস, অবশ্যই জেনাস নিচে থাকতে হবে। এসপি হচ্ছে পেডিকুলাস হিউম্যানাস, পেডিকুলাস হিউম্যানাস। ঠিক আছে, এটা হচ্ছে আমার শ্রেণীবিন্যাস। তো আমার কাজ কি, প্রথমে মাউন্ট তৈরি করা। মাউন্ট আমি তো ভায়াল থেকে গুণ নেবো একটা, নিডলের সাহায্যে স্লাইডে বসাবো, স্লাইডে বসা তো রঞ্জিত করবো, অথবা রং দিয়ে, সাথে আমার ওখানে রং থাকবে। তারপর আমি কভার স্লিপ দেবো, কভার স্লিপ দেওয়ার পর টিচারকে দেখাবো, টিচার সিগনেচার করে দিবে। তারপর আমি আইসা আমার টেবিলে বসে সেখানে আমি চিত্রটা আঁকবো, চিত্রটা আঁকা লেবেলিং সহ করবো, লেবেলিং সহ চিত্র আঁকবো, তারপর বৈশিষ্ট্য লিখবো, শ্রেণীবিন্যাস লিখবো। তো এইটার জন্য তোমার নাম্বার হচ্ছে গিয়া 5। ঠিক আছে, এটা হচ্ছে আমার এন্টোমোলজির 5-এর ক। তো এই ক্ষেত্রে আমার 3টা লিখতে হবে। তো ওখানে হয়তো 4টা 5টা বা টিচার যে কটা দেয় সেখান থেকে তোমার বের করতে হবে। তো বাকিগুলো আমি লিখবো না এই প্রসেসিং এ, বাকিগুলো লিখবো। বাকি তুমি যদি পাও যে সিটোফাইলাস পাও, তো প্রথমে তোমার সিটোফাইলাস মাউন্ট করতে হবে, সিটোফাইলাসের ফিগার রাখতে হবে, তোমার শনাক্তকারী বৈশিষ্ট্য। তো শনাক্তকারী বৈশিষ্ট্য আমি আমার নোটের ভিতরে আমি সহজ করে লিখছি, যেটা সেটা আমি বলতেছি। 1 নম্বর হচ্ছে দেহ মস্তক বা ক্ষুদ্রে বিভক্ত, 2 নম্বর দেহ লাল ও কালচে বাদামি বর্ণের, 3 নম্বর মস্তকের সম্মুখে লম্বা সুর বিদ্যমান। দেখবা চালের পোকার ভিতরে মস্তকের সামনে একটা লম্বা সুর আছে, হ্যাঁ, স্ট্রাউট বলা হয় ইংরেজিতে। 4 নম্বর মস্তকে একজোড়া অ্যান্টিনা ও পুঞ্জাঙ্কি বিদ্যমান, 5 বক্ষ 3 জোড়া পা বিদ্যমান, 6 হচ্ছে পাখায় 4টি হলুদাভ ফোঁটা দেখা যায়, 7 হচ্ছে প্রথম জোড়া ডানা শক্ত হয় ইলেকট্রা গঠন করে এবং দ্বিতীয় জোড়া ডানা ঝিল্লিবৎ। তারপরে তুমি শ্রেণীবিন্যাস লিখবা। ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, অর্ডার হচ্ছে কোলিওপ্টেরা, ফ্যামিলি হচ্ছে কার্কুলিওনিডা,
জেনাস হচ্ছে সিটোফাইলাস। এটা কিন্তু গণ পর্যন্ত করতে বলছে, স্পেসিস আমার দরকার নাই তাহলে। হ্যাঁ, এটা কিন্তু আমার গণ পর্যন্তই শেষ। তাহলে এতটুকু হচ্ছে আমার সিটোফাইলাস শেষ। তারপর আমি যদি কিউলেক্স লার্ভা পাই, কিউলেক্স লার্ভা প্রথমে আমি মাউন্ট তৈরি করব, তারপর আমি তোমার ফিগার রাখবো, তারপর আমি শনাক্তকারী বৈশিষ্ট্য লাগবো যে দেহ মস্তক বা ক্ষুদ্রের বিভক্ত। 2 নম্বর হচ্ছে মুখভঙ্গ চোষণ, মুখভঙ্গ পার্সিং অ্যান্ড শাকিং ধরনের। 3 নম্বর এদের অ্যান্টেনা পুলুমস ধরনের। 4 নম্বর বক্ষে একজোড়া ধূসরবর্ণের আইযুক্ত ডানা বিদ্যমান। এটা আমি লিখবো কি কিউলেক্স লার্ভার ক্ষেত্রে। শ্রেণীবিন্যাস লিখবো ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, অর্ডার ডিপটেরা, ফ্যামিলি কুলিডা, জেনাস কিউলেক্স। আমার জেনাস পর্যন্ত তো দরকার, আমার তো আর প্রজাতির দরকার নাই এখানে। আমার এখানে বলছে গণ পর্যন্ত শ্রেণীবিন্যাস করতে। আচ্ছা, তারপর আমি ড্রোসোফিলা পাইতে পারি। হ্যাঁ, তাহলে ড্রোসোফিলা মাউন্ট করব, ফিগার রাখবো, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবো যে দেহ মস্তক বা ক্ষুদ্র বিভক্ত, দেহ সন্ধিযুক্ত পদ বিদ্যমান। 3 নম্বর লিখবো এদের মুখপাঙ্গ চোষণ উপযোগী। 4 নম্বর লিখবো বক্ষ অঞ্চলে 3 জোড়া পা, 2 জোড়া ডানা বিদ্যমান। 5 লিখবো অ্যান্টেনা পুলুমস ধরনের। 6 লিখবো উদরের পিছনে কালচে বর্ণের বন্ধনী বিদ্যমান। তারপর যদি আমি শ্রেণীবিন্যাস লিখি, ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, অর্ডার হচ্ছে ডিপটেরা, ফ্যামিলি হচ্ছে ড্রোসোফিলিডা, জেনাস হচ্ছে ড্রোসোফিলা, স্পেসিস হচ্ছে ড্রোসোফিলা মেলানোগাস্টার। স্পেসিস দরকার নাই, জাস্ট জেনাস পর্যন্ত হলেই হবে। এই হচ্ছে আমার 5-এর ক এর মান বন্টন কিভাবে লিখবো এটা। তারপরে আমার আছে 5-এর খ। 5-এর খতে বলা আছে সরবরাহকৃত নমুনা কীটের উপাঙ্গ মুখপাঙ্গ ব্যবচ্ছেদ করে চিত্রসহ অভিযোজনিক বৈশিষ্ট্য লিখো। এখানে কীট দিতে পারে, তোমাকে আরশোলা দিতে পারে। হ্যাঁ, আমাদের আরশোলা দিয়ে করেছে। আরশোলা দিতে পারে, তোমার মুখপাঙ্গ দিতে পারে, আরশোলার পা দিতে পারে। তো তোমাকে বলবে যে মাউথ পার্টস অফ দ্য রিপেলান এটা, আর বলতে পারে যে আরশোলার পায়ের মানে ব্যবচ্ছেদ করো। তো আমি আমার পরীক্ষায় পেয়েছিলাম মাউথ পার্টস অফ দ্য রিপেলান এটা। তাহলে মাউথ পার্টস অফ দ্য রিপেলানটা তোমাকে প্রথম বলছে ব্যবচ্ছেদ ও প্রদর্শন আর বৈশিষ্ট্য। তাহলে ব্যবচ্ছেদ প্রদর্শনে 3 আর বৈশিষ্ট্যতে 2। তাহলে ব্যবস্থা তুমি কি করবা, তেলাপোকা ধরবা, তেলাপোকা ধরা তার মস্তকের ওখান থেকে তোমার ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফিনিস এগুলো বের করে স্লাইডে দেখাবা টিচারকে। যদি এটা দেখাও, দেখানোর পরে তুমি এটার ফিগার রাখবা, এই দুটো মিলাইয়া তোমার নাম্বার হচ্ছে 3। আর এই যে ল্যাবিয়াম, ল্যাব্রাম, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস যেগুলো আছে এগুলোর বৈশিষ্ট্য যদি লিখতে পারো তাহলে হচ্ছে 2। তো আমি যদি আসলে মুখভঙ্গটা চিত্র দেখাই, আরশোলার মুখপাঙ্গ যেটা যদি আমি পাই, তাহলে আমি তো আগে করবো, ব্যবচ্ছেদ করবো। ব্যবচ্ছেদ করে আমি কি পাবো, খ নাম্বার আমি যদি ল্যাবিয়াম আঁকি, ল্যাবিয়াম, এটা হচ্ছে ল্যাবিয়াম। আমার তো ভালো হয় না, তারপর চেষ্টা করছি। ওকে, এটা হচ্ছে ল্যাব্রাম, ল্যাব্রাম, এটা কি ল্যাব্রাম। এইভাবে আঁকবো, এইভাবে যদি আঁকি, এখানে কিছু দাঁতের মতো দিব। এটা হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবল। আর উল্টো ইউ, এটা হচ্ছে হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস, এটা হচ্ছে হাইপোফ্যারিংস। আমি এইভাবে আঁকছি সহজ করে, অত জটিল ভাবে আমি পারি না। ঠিক আছে, এইভাবে তোমরা রাখতে পারো। আর যদি আরো ভালো পারো তো ওয়েলকাম, ভালো পারলে। এটার নাম হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলা। তো এই পাশে 8টা ম্যাক্সিলা তুমি আঁকতে পারো আবার। 8টা ম্যাক্সিলা যদি আঁকো, 8টা ম্যাক্সিলা আঁকতে পারলাম আমরা এখানে। আচ্ছা, এটার নাম হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। এটা তো তুমি লেবেলিং করে দেবো ম্যাক্সিলারি পাল্প। ঠিক আছে, এটার নাম হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। এটা হচ্ছে গ্যালিয়া, গ্যালিয়া। তারপরে এটা হচ্ছে লেসিনিয়া, এটা হচ্ছে কি লেসিনিয়া। এটার নাম হচ্ছে স্টাইপেস, এটার নাম হচ্ছে কার্ডো, কার্ডো। এটা কিন্তু ম্যাক্সিলা। হ্যাঁ, অবশ্যই ম্যাক্সিলা, অবশ্যই ম্যাক্সিলা। ঠিক আছে, এটা একটু ফটো ফটো দিয়ে দেবো আর কি। তারপর আমার যেটা বাকি আছে সেটা বাকি আছে আমার ল্যাভিয়াম, 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 ল্যাভিয়াম। ল্যাভিয়ামটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার ল্যাভিয়াম। এখানে একটু ফটো ফটো দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার পিরিমেন্টাম, পিরিমেন্টাম। এটা হচ্ছে মেন্টাম, এটা হচ্ছে সাবমেন্টাম, সাবমেন্টাম। এই পুরোটা ফিগার হচ্ছে আমার
মাউথ পার্টস অফ পেরিপ্লানেটা, মাউথ পার্টস অফ পেরিপ্লানেটা, পেরিপ্লানেটা। তাহলে এই ফিগারটা আমি আঁকবো প্রদর্শন করার পরে, ঠিক আছে? এই ফিগারটা আঁকবো, এটা হচ্ছে তেলাপোকার মুখপাঙ্গ, ঠিক আছে? তোমরা যদি আরো ভালো চিত্র পারো আঁকবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি যতটুকু পারি ততটুকু শিখাইলাম। ওকে, তারপর আমি বৈশিষ্ট্য লিখবো। বৈশিষ্ট্য প্রথমে লিখবো আমি, এটা না লিখে আমি মুখে বলে দিই। বৈশিষ্ট্য লিখবো ল্যাব্রাম। ল্যাব্রামের বৈশিষ্ট্য এটি খাবার ধরে রাখা এবং খাবারকে মুখপাঙ্গের অন্যান্য অংশে প্রেরণ করার কাজে সহায়ক। এতটুকুই লিখবো ল্যাব্রাম লিখে। ল্যাব্রাম লিখে এটা লিখবো, এই যে আমি এরকম লিখবো যে ল্যাব্রাম, ল্যাব্রাম এটা লেখা লাগবে যে খাবারকে ধরে রাখা এবং খাবারকে মুখপাঙ্গের অন্যান্য অংশে প্রেরণ করার কাজে সহায়ক। তারপর লাগবে ল্যাবিয়াম। ল্যাবিয়াম হচ্ছে নিচের ঠোঁট হিসেবে কাজ করে, এটি খাবার ধরে রাখতে এবং মুখপাঙ্গকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। এটা হচ্ছে ল্যাবিয়ামেরটা। ম্যাক্সিলা, ম্যাক্সিলা হচ্ছে তোমার খাদ্যের স্বাদ গ্রহণ করবে, খাবারকে ধরে রাখতে ও খাবারকে চূর্ণ করতে সাহায্য করবে, সংবেদী অঙ্গ হিসেবে কাজ করবে ম্যাক্সিলা। এটা ম্যাক্সিলা লেখার পর এই তিনটা কথা লিখবো, খাবারের স্বাদ গ্রহণ করে, সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, খাবারকে চূর্ণ করার কাজ করে। ম্যান্ডিবল, ম্যান্ডিবল লেখা লাগবে এটি শক্ত চল, এটি খাবারকে কর্তন করতে সাহায্য করে, কর্তনও করে আবার চূর্ণ করে, দুটোই করে। হাইপোফারেন্স, এটি জিহ্বার মতো গঠন। হাইপোফারেন্স উল্টা ইউ মানে কি, জিহ্বার মতো গঠন, যা খাবারকে চিবানো ও গ্রহণে সাহায্য করে এবং লালাকে খাবারের সাথে মেশাতে সাহায্য করে। জাস্ট এতটুকুই লিখবো আমরা বৈশিষ্ট্য, অর্থাৎ ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল আর হচ্ছে গিয়ে আমার হাইপোফ্যারিংস, এইগুলো লিখে আমি জাস্ট বৈশিষ্ট্য লিখে দিব। আচ্ছা, এখন যদি কারো আবার পরে যে লেগ, লেগ যদি পরে কারো, আমি তো এখানে মাউথ পার্টস অফ পেরিপ্লানেটা পাইলাম, এখন আমার তো আসলে আর পাও করতে পারে, তাহলে পা পড়লে আমি কি লিখবো, একটা পা আঁকবো, ঠিক আছে? পা আঁকবো, একটা পা আঁকলাম, ঠিক আছে? একটা পা আঁকলাম, তোমরা ভালো মতো আঁকবা। পা এঁকে আমি এখানে লিখবো যে কবজা, মানে লেবেলিং করার সময় এখানে লিখবো যে ব্যাসিস, ব্যাসিস। এটা লিখবো টোরো ক্যান্টার, টোরো ক্যান্টার। এটা দিব আমি টিবিয়া। আর এটা হচ্ছে পি টার্সাস দিব এখানে, পি টার্সাস মানে ডাইরেক্ট টার্সাস লিখে দিই, পি টার্সাস, টার্সাস। ওকে, এটা লিখবো কি ফিগার আসল আর পা। এই ফিগারটা যদি কারো পরে, এটা একবার সহজ, জাস্ট তেলাপোকা ধরবা আর পাটা শুটায় ফেলাবা, ঠিক আছে? এটা হচ্ছে মার্শাল আর্ট পা। এটা শুটানোর পরে টিচারকে দেখাবা, সাইন করাবা, তারপরে চিত্র রাখবা। এটার জন্য 3। আর পায়ের অভিযোজনিক বৈশিষ্ট্য যেটা, সেটা আমি বলবো কি, 1 নম্বর আসল আর পায়ের অভিযোজনিক বৈশিষ্ট্য তাদের চারপাশের পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে উন্নত হয়েছে। 2 নম্বর বলবো আসল আর পা শক্তিশালী এবং লম্বা, যা তাদের দ্রুত চলতে সাহায্য করে। 3 নম্বর আসল আর পায়ের শেষ প্রান্তেও ছোট নখর থাকে, যা তাদের মসৃণ ও খাড়া পৃষ্ঠে উঠতে সাহায্য করে। 4 নম্বর টিবিয়া ও টার্সাস শক্ত কাঁটাযুক্ত হওয়ায় খাদ্য ধরতে সাহায্য করে। 5 নম্বরে পায়ের গঠন হালকা হওয়ায় এটি দ্রুত চলাফেরা এবং দীর্ঘ সময় ধরে কার্যকর থাকা সম্ভব। এই 5টা বৈশিষ্ট্য আমি পায়ের ক্ষেত্রে লিখবো, আর মুখপাঙ্গের ক্ষেত্রে তো 5টাই, ঠিক আছে? জাস্ট মানে ল্যাব্রাম, লেবিয়াম আলাদাভাবে লিখে তারপর লিখতে হবে। আর এখানে 1 2 3 4 5 এইভাবে আমি 5টা বৈশিষ্ট্য লিখবো। তাহলে 5-এর খ আমার এখানে শেষ। তাহলে 5-এর ক তে 3টা বৈশিষ্ট্য লিখবা, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন 15, আর এখানে মুখপাঙ্গ আর পায়ের ক্ষেত্রে যে কোনো একটা তুমি পাবা, ঠিক আছে? তো অন্যান্য কলেজে অন্য অন্য কোনো কিট দেওয়া করা যেতে পারে, কিন্তু আমরা করছিলাম মুখপাঙ্গ আর শোলা দিয়ে। আমি পরীক্ষার সময় মুখপাঙ্গ মাউথ পার্টস অফ পেরিপ্লানেটা পেয়েছি, আমি এটা দেখাই দিলাম। আচ্ছা, এখন 6 নম্বর প্রশ্নে বলা আছে যে সরবরাহকৃত কোনো জলাশয়ের স্বাদু পানি থেকে 2টা প্লাঙ্কটন ও একই জলাশয়ের তলানি থেকে একটি বেন্থোস বের করে শনাক্ত করো। তাহলে বেন্থোস আমি সবসময় কাদার নিচে পাবো, বেন্থোস পাবো কাদার নিচে, আর প্লাঙ্কটন পাবো পানির উপরে, ঠিক আছে? তো এখানে আমার প্রথমে শনাক্তকরণ করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে, বৈশিষ্ট্যতে 3। আচ্ছা, তাহলে আমি আমার পরীক্ষায় সাইক্লোস পাইছিলাম প্লাঙ্কটনের ক্ষেত্রে, আর পাইছিলাম নটকটেরা পাইছিলাম, আর বেন্থোসের ক্ষেত্রে পাইছিলাম টিউবোফিক্স। তো এটা কিভাবে পায়, মানে কিভাবে লিখতে হবে সেটার প্রসেসিংটা আমি দেখাচ্ছি। প্রসেসিংটা হচ্ছে, প্রথম আমি পানি থেকে পানি নিব আর কি। নটকটেরাটা হচ্ছে মাছের মতো, ছোট যে মাছগুলো আছে সেটার মতো, লাল, একটু লালের মতোই দেখায় সম্ভবত। আর সাইক্লোপস হচ্ছে গুড়ি গুড়ি সাদা সাদা থাকে সাইক্লোপসটা, হ্যাঁ। তো আমি সাদা পানির ভিতরে আমি সাইক্লোপস পাইছিলাম, তো আমি প্রথমে আমি সিলেক্ট করছি, স্লাইডে নিছি, মাইক্রোস্কোপে দেখছি। তো দেখার পর আমি দেখছি যে আমি সাইক্লোপস পেয়েছি। তো টিচারকে দেখাইছি, টিচারও দেখছে হ্যাঁ আমি সাইক্লোপস পেয়েছি। তো টিচার কি করছে, আমার খাতাটা সিগনেচার করছে, না আমি আসলেই সাইক্লোপস পেয়েছি। তো আমি পরে মানে 3টাই পাওয়ার পরে আমি আমার টেবিলে বসবো, বসার পর আমি লিখবো যে প্রাপ্ত নমুনাটি, প্রাপ্ত নমুনাটি, প্রাপ্ত নমুনাটি সাইক্লোপস ভেরিডিস, ভেরিডিস।
আচ্ছা, এখানে বলা যায় যে প্ল্যাংটন বেন্থোসের ক্ষেত্রে টিচার অনেকগুলো পড়াইছে আমাদের, কিন্তু আমি পরীক্ষা যেটা পেয়েছি সেটা নিয়ে আলোচনা করছি। এখানে আমি সাইক্লোস না পাই ড্যাফনিয়া পাইতে পারতাম, ময়না পাইতে পারতাম, বসনিয়া পাইতে পারতাম, ঠিক আছে। তারপরে তোমার আরো কি আছে, সাইপ্রিস পাইতে পারতাম, ঠিক আছে। তারপর আরো পাইতে পারতাম নটকচূড়া পাইতে পারতাম, এগুলো পাইতে পারতাম। আরো অনেক কিন্তু অনেকগুলো পড়ানো হয়েছে আমাদের। তো আমি যেটা পেয়েছি সেটা নিয়ে আলোচনা করছি, যে প্রাপ্তনমূলক সাইক্লোস ভিরিডিস। তারপরে আমার কাজ কি? তারপর কাজ হচ্ছে আমার শনাক্তকারী বৈশিষ্ট্য। এটার পরে কি আমার শনাক্তকারী বৈশিষ্ট্য কাজ। শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকরণ মানে হচ্ছে কি শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে শনাক্তকারী বৈশিষ্ট্য আমি কি লিখবো? যে 1 নাম্বার, মস্তক ব্যতীত দেহ দ্বিকপাট খোলকে আবৃত, দেহ দ্বিকপাট খোলকে আবৃত। 2 নাম্বার, খণ্ডায়ন স্পষ্ট, খণ্ডায়ন স্পষ্ট। 3 নাম্বার লিখবো ক্যারাপেসের ক্যারাপেস ক্যারাপেস সুচালো, পৃষ্ঠীয় কাটা শেষ হয়েছে, পৃষ্ঠীয় কাটায় শেষ হয়েছে। 4 নাম্বার, উদর উপাঙ্গবিহীন, উদর উপাঙ্গবিহীন। 5 লিখবো মস্তকে একজোড়া অ্যান্টেনা বিদ্যমান, মস্তকে একজোড়া অ্যান্টেনা বিদ্যমান, ঠিক আছে। তাহলে এই আমার শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা সরি, এটা আমি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখে ফেলেছি ড্যাফনিয়ারটা। আচ্ছা মনে করো আমি ড্যাফনিয়াই পাইছি, হ্যাঁ আমি এখানে ড্যাফনিয়াই পাইছি। তো ড্যাফনিয়াটাই লিখি। প্রদত্ত নমুনাটি ডিএপিএস ড্যাফনিয়া, ডিএপিএস ড্যাফনিয়া কুকু আচ্ছা। আচ্ছা আমি ড্যাফনিয়াই পাইছি, ড্যাফনিয়া বৈশিষ্ট্য যেহেতু লিখে ফেলেছি, তাহলে এটা আমি ড্যাফনিয়া পাইছি। প্রাপ্ত নমুনাটি ড্যাফনিয়া কুকুলাটা। শনাক্তকারী বৈশিষ্ট্য লিখছি, মস্তক ব্যতীত দেহ দ্বিকপাট আবৃত, খণ্ডায়ন স্পষ্ট, ক্যারাপেস সুচালো, পৃষ্ঠকাটা শেষ আছে, উদর উপাঙ্গবিহীন, আর মস্তকে একজন অ্যান্টেনা বিদ্যমান। ওকে, তাহলে আমি শনাক্তকরণ করছি, তারপরে শ্রেণীবিন্যাস লিখবো এখন। আচ্ছা এটা তো আগে পরে হয়ে গেছে, এখানে ডিরেকশন ছিল শনাক্তকরণ, শনাক্তকরণ করছি, তারপর আমার শ্রেণীবিন্যাস করতে হইতো আগে, তারপর বৈশিষ্ট্য। আচ্ছা সমস্যা নাই, এখন আমি শ্রেণীবিন্যাসটা করি। অর্থাৎ কোশ্চেনে কি ডিরেকশন দেওয়া আছে সেটার অনুপাত আমার করতে হবে। তো এই যে শনাক্তকরণ করছি, শনাক্তকরণের পরে আমি শ্রেণীবিন্যাস করব, ঠিক আছে। তারপরে বৈশিষ্ট্য, তারপরে বৈশিষ্ট্য। তাহলে আমার ফাইলাম কি আছে? আর্থ্রোপোডা। ক্লাস আছে ইনসেক্টা। অর্ডার আছে ডিপটেরা। ফ্যামিলি আছে কুলিভিডা। জেনাস আছে ভুল হচ্ছে কেন, কেরাস্টাসিয়া। ক্লাস হচ্ছে কেরাস্টাসিয়া, কেলাডোসিরা, ড্যাফনিডা, ড্যাফনিয়া। আচ্ছা এটাকে আমার শ্রেণীবিন্যাস কোনো পর্যন্ত করতে বলে না, গণনা প্রজাতি। আমি এই গণ প্রজাতি দুইটাই লিখতে পারি, আমি যদি গণ পর্যন্ত লিখি তাও হবে, আর যদি আমি স্পেসিস পর্যন্ত লিখি তাও হবে, সমস্যা নেই। এখানে কিন্তু কোনো ডিরেকশন দেওয়া নাই যে আমার গণ পর্যন্তই লিখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ড্যাফনিয়া কুকুরটার শ্রেণীবিন্যাস আর বৈশিষ্ট্য আগে লিখছি। তো আগে আমার লিখতে হবে প্রাপ্ত নমুনাটি ড্যাফনিয়া কুকুরটা শ্রেণীবিন্যাস লিখতে হবে, তারপরে যে আগে যে বৈশিষ্ট্য আছে ওইটা লিখতে হবে। তো এতটুকু হচ্ছে আমার সর্বভাগিত কোনো জলাশয়, স্বাদু পানির দুটি প্ল্যান্টার আর ব্যান্থোসের কাহিনী, ঠিক আছে। তাহলে আমার প্রথম কাজ কি, বাকিগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নেবে। প্ল্যাঙ্কটন, প্রাপ্ত নমুনাটি সাইক্লোপস ভিরিডিস। শ্রেণীবিন্যাস কি? ফাইলাম ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, ফাইলাম হচ্ছে গিয়া আর্থ্রোপোডা, ক্লাস হচ্ছে ক্রাস্টাসিয়া, অর্ডার হচ্ছে ক্লাডোসিরা, ফ্যামিলি হচ্ছে ড্যাফনিডা, জেনাস হচ্ছে সাইক্লোপস, স্পিসিস হচ্ছে সাইক্লোপস ভিরিডিস, ঠিক আছে। শনাক্তকারী বৈশিষ্ট্য যদি বলি, 1 নাম্বার, সাইক্লোপসের দেহ লম্বা বা নাশপাতি আকারের হয়। 2 নাম্বার, প্রথম বক্ষখণ্ড মাথার সাথে যুক্ত হয়, সেটা বক্ষ গঠন করে। 3 নাম্বার, ক্যারাপাসের পৃষ্ঠীয় তলে একক মধ্যমচক্র উপস্থিত। 4 নাম্বার, 5টি বক্ষীয় খণ্ড, শেষ খণ্ডে জননছিদ্র বিদ্যমান। 5 নাম্বার, অ্যান্টিনুল তুলনামূলকভাবে বড় আর অ্যান্টিনা তুলনামূলকভাবে খাটো, অ্যান্টিনা খাটো আর অ্যান্টিনুল বড়। এটা হচ্ছে সাইক্লোপস ভিরিডিস। আচ্ছা ড্যাফনিয়াটা তো বললামই। আর তারপর আমরা যদি কিউলেক্স পাই এটার ভিতরে,
তাহলে সেনেমিনাস, আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, অর্ডার ডিপটেরা, ফ্যামিলি কুলিজিডা, আর জেনাস হচ্ছে কিউলেক্স। তাহলে কিউলেক্স এর বৈশিষ্ট্য কি? দেহ বেশ লম্বা, স্বচ্ছ এবং মস্তক বক্ষ উদরে বিভক্ত। উদর 9টি খণ্ডকের সমন্বয়ে গঠিত। 3 নম্বরে মস্তকের একজোড়া পুঞ্জাঙ্গে একজোড়া অ্যান্টেনা অধিকোচ্চ ফিডিং ব্রাশ বিদ্যমান। 4 নম্বরে বক্ষখণ্ডগুলো একত্রিত হয়ে গোলাকার গঠন তৈরি করে। আচ্ছা, তারপর আমরা যদি আরো পাই যে প্রাপ্ত নমুনাটি ময়না প্যারাডক্সা, এটা যদি পাই তাহলে সেনেমিনাস হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ক্রাস্টাসিয়া, অর্ডার ক্লাডোসিরা, ফ্যামিলি ড্যাফনিডা, জেনাস ময়না, এসপি অর্থাৎ প্রজাতি মানে স্পেসিস যেটা ময়না প্যারাডক্সা। আর যদি আমি বৈশিষ্ট্য লিখি, রম্বস আকারের খোলকে দেহ আবৃত 1 নম্বর, 2 নম্বরে খোলক কপাটিকতা ডোরা কাটা, 3 নম্বরে অ্যান্টিনা দ্বিশাখা ও সিটিযুক্ত, 4 নম্বরে দেহকাণ্ড পাঁচজোড়া পাতার ন্যায় ফুলকা থাকে, 4 নম্বরে 5 নম্বর মস্তকে একটি পুঞ্জাঙ্গি থাকে, 6 নম্বরে উদর খাটো অ্যান্টিনো সিটা যুক্ত। এগুলো যদি আমি প্লাঙ্কটনের ক্ষেত্রে পাই। আচ্ছা, আবার যদি আমি পাই সাইপ্রিসটা পাই, তাহলে প্রদত্ত নম্বরটি সাইপ্রিস সাইলিন্ড্রিকা, শ্রেণীবিন্যাস ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ক্রাস্টাসিয়া, অর্ডার অস্ট্রাকোডা, ফ্যামিলি সাইপ্রিডা, জেনাস সাইপ্রিস, স্পিসিস সাইপ্রিস সিলিন্ড্রিকা। শনাক্তকারী বৈশিষ্ট্য কি? 1 নম্বর সাইপ্রিসের দেহ অখণ্ডায়িত এবং পাশাপাশি চাপা। 2 নম্বর দেহটি সম্পূর্ণ দ্বিকপাট ক্যারাপাসের মধ্যে আবদ্ধ থাকে। 3 নম্বর দেহের অগ্রভাগে একটি মধ্যমস্তক থাকে। 4 নম্বর উদর অঞ্চল উপাঙ্গবিহীন। এটা যদি আমি প্লাঙ্কটনের ক্ষেত্রে পাই। আর যদি বেন্থোস আমি বেন্থোসটা টিউবিফিশটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আমরা টিউবিফিশটা যদি ভালোভাবে মুখস্থ করে যাই, অন্য কিছু আর লাগে না। ঠিক আছে, টিউবিফিশটাই আমরা সবসময় বেশি পাই। তো টিউবিফিক্সের ক্ষেত্রে একইভাবে লিখবো যে প্রাপ্ত নমুনাটি টিউবিফিক্স। শ্রেণীবিন্যাস ফাইলাম অ্যানেলিডা, ক্লাস অলিগোকাইটা, অর্ডার ফেলেসিওপোরা, ফ্যামিলি টিউবিফিসিডা, জেনাস হচ্ছে টিউবিফিক্স। শনাক্তকারী বৈশিষ্ট্য কি? এদের দেহ ক্ষুদ্র, নলাকার, দেহবর্ণ লালচে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মস্তক অংশ সচল। 3 নম্বর শেষের কয়েকটি খণ্ডক বাদে প্রত্যেক দেহখণ্ডকের পৃষ্ঠীয় অঙ্কীয় দিকে 4 গুচ্ছ ছিটা বিদ্যমান। 4 নম্বর ক্লাইটেলাস 11তম ও 12তম খণ্ডে থাকে। এটা হচ্ছে আমাদের টিউবিফিক্সের কথা। আর যদি আমি কার্নোমাস লার্ভা পাই, 2 নম্বর বেন্থোসের কার্নোমাস লার্ভা, তাহলে শ্রেণীবিন্যাস হচ্ছে আর্থ্রোপোডা ফাইলাম, ক্লাস হচ্ছে ইনসেক্টা, অর্ডার হচ্ছে ডিপটেরা, ফ্যামিলি হচ্ছে কাইরোনোমিডা, জেনাস কার্নোমাস, আর প্রজাতি হচ্ছে কার্নোমাস লার্ভা। তাহলে এটা তোমার প্রজাতির দরকার নাই, যে তোমার এখানে বলে নাই, আমি প্রজাতি বা গণপ্রজাতি নিলেই হবে। শনাক্তকারী বৈশিষ্ট্য কি? 1 নম্বরে দেহ নলাকার, দীর্ঘ এবং 12টি খণ্ড নিয়ে দেহ গঠিত। 2 নম্বর আন্তঃরেখা খণ্ড স্পষ্ট। 3 নম্বর মস্তকে একজোড়া খাটো অ্যান্টেনা ও একজোড়া যৌগিক চক্ষু বহন করে। 4 নম্বর দেহের অগ্র পশ্চাৎ প্রান্তে একজোড়া অপরকৃত পথ বিদ্যমান। 5 পায়ের পাশে ফুলকা উপস্থিত। ঠিক আছে, তাহলে এই হয়েছে আমাদের 6 এর ক আর কি, 6 এর ক প্লাঙ্কটন বেন্থোস। তো এটা টিচাররা প্রথমে কাজ করবে, তোমাকে প্লাঙ্কটন লেখাবে এক পাশে, এক পাশে লেখাবে বেন্থোস। এখন তুমি কি কি পাইছো টিচারকে দিয়ে সিগনেচার করানোর পরে তুমি চেয়ারে বসবে, তারপরে তুমি লিখবে। অর্থাৎ এখানে লাগবে যে প্লাঙ্কটন, প্লাঙ্কটন 1 2, আবার এই পাশে লাগবে যে বেন্থোস 1, অর্থাৎ বেন্থোস তোমার একটা, আর প্লাঙ্কটন কটা? 2টা। ঠিক আছে, এইভাবে লিখবে। আচ্ছা, 6 এর ক শেষ। আচ্ছা, তাহলে 6 এর ক আমরা জানলাম। এখন আমরা 6 এর খ দেখবো। 6 এর খতে আছে মাছের 2টি সরবরাহকৃত অস্থির নাম ও শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। শনাক্তকরণ এক, বৈশিষ্ট্য দেখ, 2টা থাকবে, 2টা থেকে আমার 5 মার্ক। ঠিক আছে, আড়াই করে। তো ফিশারিজের ক্ষেত্রে প্ল্যাঙ্কটন বেন্থোস আমরা 6 এর খতে পাইলাম। 6 এর খতে আমাদের মাছের অস্থিগুলো দেখাবে, বঞ্চ দেখাবে। তো বঞ্চ তো অনেকগুলোই আছে, তো আমরা ক্লাস অনেক বঞ্চ দেখছি, কিন্তু আমরা পরীক্ষার সময় পাবো মাত্র 2টা। তো আমি পেয়েছিলাম গতকালকে পরীক্ষায় বা আমার পরীক্ষায় আমি ক্লিথ্রাম পেয়েছিলাম, আর পেয়েছিলাম দাঁত সহ ফেরেঞ্জিয়াল অস্থি, অর্থাৎ ফেরেঞ্জিয়াল বন উইথ টিথ। তো আমি প্রথমে লিখছি যে প্রদত্ত নমুনাটি বা প্রাপ্ত নমুনাটি ফেরেঞ্জিয়াল টিথ, ফেরেঞ্জিয়াল বনস উইথ টিথ। এটা লেখার পর আমি লিখছি শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য কি লিখছি? 1 নম্বরে দেহ প্রায় ত্রিকোণাকার, এর পৃষ্ঠভাগে দাঁত বহন করে। 3 নম্বর লিখছি দাঁতের সম্মুখে একটি বড় ছিদ্র থাকে। 4 নম্বর লিখছি এটি পশ্চাৎ ভাগে ক্লিথ্রামের সাথে সংযুক্ত থাকে। এই 4টা লিখলে হবে। 4টা ক্ষেত্রে তুমি 1.5 নাম্বার, আর শনাক্তকরণ যে তুমি চিনছো এটার জন্য 1.5 নাম্বার। আচ্ছা, আরটা পাইছিলাম ক্লিথ্রাম, তাহলে এটাও লিখছি যে প্রদত্ত নমুনাটি ক্লিথ্রাম বা প্রদত্ত নমুনাটি ক্লিথ্রাম। বৈশিষ্ট্য অস্থিটি 1 নম্বর অস্থিটি লাঙ্গলের ফলার মতো দেখতে, অস্থিটি দেখতে অর্ধচন্দ্রাকৃতির। 2 এর সম্মুখ প্রান্ত সূচালো, পশ্চাৎ প্রান্ত প্রশস্ত। 3 সূচালো প্রান্তের পৃষ্ঠ দিকে রেস বিদ্যমান। 4 লিখছি এটি পেট্রোল অঞ্চলের অস্থি। তারপর আরো থাকতে পারে, যেমন অপারকুলাম। তাহলে অপারকুলামের বৈশিষ্ট্য কি? অস্থিটি সর্ববৃহৎ, ত্রিকোণাকার, প্রশস্ত, চ্যাপ্টা কিছুটা বাঁকানো, পৃষ্ঠভাগে উত্তল, তারপর বৃদ্ধি রেখা যুক্ত। 3 নম্বর অস্থিটির অঙ্কীয় দিকে একটি ফোকাস রয়েছে। 4 নম্বর করের সাথে যুক্ত হওয়ার জন্য একটি কন্ডাল বিদ্যমান। 5 এটি অপারকুলাম অঞ্চলের অস্থি। আচ্ছা, যদি আমি বলি ইউরোহায়াল, ইউরোহায়াল দেখতে ত্রিকোণাকার, 3টি খাদযুক্ত অস্থি পরস্পর সমান্তরালে সংযুক্ত। তারপরে
3 নাম্বারটি দেখতে অনেকটা উল্টানো টি এর মতো, এটি দেখতে প্লেনের মতো, সরু অগ্রপ্রান্তে কন্ডাল বিদ্যমান, এর পশ্চাৎ প্রান্ত প্রশস্ত দ্বিখণ্ডিত। এটা হচ্ছে ইউরোহায়ালের ক্ষেত্রে। আমি যদি বলি হায়োম্যান্ডিবুলার, তাহলে 1 নাম্বার অস্থির সম্মুখ প্রান্ত প্রশস্ত, পশ্চাৎ প্রান্ত সরু, এর প্রশস্ত প্রান্তে ঘন সন্নিবিষ্ট দুটি কন্ডাল রয়েছে আর সরু প্রান্তে একটা কন্ডাল রয়েছে। তারপরে 3 নাম্বার যদি বলি অঙ্কিতলে একটি রিজ বহন করে। 4 নাম্বার যদি বলি আকৃতি রাইফেলের বাটের মতো। 5 নাম্বার যদি বলি এতে আর্টিকুলার, অপারকুলার, তারপরে প্রি আর্টিকুলার ও লোয়ার নামক 4টি প্রসেস রয়েছে। এটা হচ্ছে আমার হায়োম্যান্ডিবুলার। এখন যদি আমি শনিচক্রের কথা বলি পেলভিক গার্ডেল, তাহলে আমি কি বলবো যে 1 নম্বরে বলবো মানে প্রথমে তো বলবো প্রদত্ত নমুনাটি পেলভিক গার্ডেল, মাসের পেলভিক গার্ডেল। পরে শনাক্তকারী বৈশিষ্ট্য 1 যদি বলি শনিচক্র অস্থিযুক্ত বেসিটেরেজিয়াম ও তরুণাস্থিযুক্ত ডিস্টাল টেরেজিয়াম নিয়ে গঠিত। 2 যদি বলি বেসিটেরেজিয়ামের নিম্ন প্রান্ত তরুণাস্থিময় ও সুচল এবং উপরের প্রান্ত সারাশির মতো। 3 যদি বলি বেসিটেরিয়ামের পশ্চাৎ পার্শ্বদেশে ডিস্টাল টেরিজিয়াম যুক্ত থাকে। 4 যদি বলি পাখনা রশ্মি ডিস্টাল টেরিজিয়ামের সাথে সংযুক্ত থাকে। আর পরে শনিচক্রের মধ্যবর্তী স্থানে রেডিয়াল আছে। 6 এর খ, এই হচ্ছে আমাদের 6 এর খ। তো 6 এর খতে আমরা তো ফিশারিজের বন্স পাইলাম, মানে বন্স গুলো দেখলাম। তো বন্স থেকে আমি 2টা পাবো, 2টা এইভাবে আমি লিখবো। তো আমি 6টা বৈশিষ্ট্য বলে দিলাম। বাকি বৈশিষ্ট্য পরিমল স্যারের বইতে আছে, তোমরা যদি চাও সেখান থেকে নিয়ে নিবে। আচ্ছা, এখন আমি 7 শুরু করব। 7 এর ভিতরে আছে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী সরবরাহকৃত যেকোনো 3টি প্রাণীর আইস, পালক, ঠোঁট, নখরে রঙ্গ সংস্থানিক ঘটনাদি পর্যবেক্ষণ করে চিহ্নিত চিত্র অঙ্কন করে এবং প্রতিবেদন লেখো। তাহলে প্রতিবেদনের জন্য 3 আর চিহ্নিত চিত্রের জন্য 2। তবে এটা ক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমে আমার মানে স্পেসিমেন দিবে, নমুনা দিবে, সেখানে আমার চিনতে হবে সেটা পালক নাকি সেটা আইস নাকি সেটা নখ। তো এটা আমার চিনতে হবে। চিনার পরে আমার প্রতিবেদন লিখতে হবে আগে, যেটা আমার কি কি কাজে আসে। অর্থাৎ যেমন আমি যদি পা পেলাম, তাহলে পা পা কার পাইলাম, হাঁসের পা পাইতে পারি, মুরগির পা পাইতে পারি। তাহলে মুরগির ক্ষেত্রে পাটা মুরগির জন্য কি কি উপকার আছে এবং পরিবেশের জন্য কি কি উপকার আছে, মানুষের জন্য কি কি উপকার আছে, অর্থনৈতিক গুরুত্ব, বৈশিষ্ট্য, এসব লিখতে হবে প্রতিবেদনে। তারপরে লিখতে হবে আমার চিহ্নিত চিত্র। তাহলে আমি যদি প্রথমে পালক পাই, পালক যদি দেয়, সেটা তো আমার পালক কয়েক ভাগ হইতে পারে। আদর্শ পালক হইতে পারে, কন্ট্রোল পালক হইতে পারে, ডাউন পালক হইতে পারে, আরো অন্যান্য যে পালকগুলো আছে সেগুলো আমার হইতে পারে। তাহলে আমি যেটা পেয়েছিলাম সেটা আমি পেয়েছিলাম পাখির আদর্শ পালক। তাহলে প্রথমে লিখছি যে প্রদত্ত নমুনাটি পাখির আদর্শ পালক, লেখা আমি প্রতিবেদন লিখছি। প্রতিবেদনের মধ্যে কি কি থাকবে, বৈশিষ্ট্য থাকবে, তারপরে অর্থনৈতিক গুরুত্ব থাকবে, ঠিক আছে, মিলে ছিল আর কি। তাহলে আমি যদি আদর্শ পালকের বৈশিষ্ট্য বলি, একটি আদর্শ ডানার পালক, মানে বৈশিষ্ট্য 1, একটি আদর্শ ডানার পালক কেন্দ্রীয় অক্ষ এবং একটি ফলক দ্বারা গঠিত। 2, নিম্ন অংশকে ক্যালামেস এবং উপরের অংশকে র্যাকিস বলে। 3, ক্যালামেস ফাঁপা নলাকার এবং অর্ধস্বচ্ছ। 4, পালক ফলক অনেকগুলো সমান্তরাল নরম সূত্রবৎ গঠন দ্বারা গঠিত। তারপর আমি লিখবো যে প্রতিবেদন, এটা উড়ার জন্য সহায়তা করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পানি প্রতিরোধ করে, তারপর আড়াল ও রক্ষা করে অন্যান্য জিনিস থেকে, তারপর প্রজনন ও যোগাযোগ করে। আর অর্থনৈতিক গুরুত্ব যদি আমি বলি, তাহলে বস্ত্র ও পোশাক শিল্পে ব্যবহার, গৃহসজ্জা আরামদায়ক পণ্য, শিল্পকর্ম সজ্জায় ব্যবহার হয়, ফ্যাশন শিল্পে ব্যবহার করা হয়, শিক্ষা গবেষণায় ব্যবহার করা হয়। এই এতটুকু লিখবো প্রতিবেদন হিসাবে। প্রতিবেদন তো আলাদা লিখবো, তারপর এটার আগে লিখবো যে বৈশিষ্ট্য, ঠিক আছে, বৈশিষ্ট্য যেগুলো বললাম, তারপর বলবো প্রতিবেদন, তারপর বলবো অর্থনৈতিক গুরুত্ব। এরকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে, এই ওয়াইল্ড লাইফের প্রত্যেকটার ক্ষেত্রে বৈশিষ্ট্য, প্রতিবেদন, অর্থনৈতিক গুরুত্ব লিখতেই হবে। এটা লেখার পর আমি চিত্র আঁকবো। তো চিত্র তো আদর্শ পালক, সবাই চিত্র আঁকতে পারো, আইসা ফলাবো এটা। আচ্ছা, তারপর আমি যদি বলি কন্ট্রোল পালক, তাহলে কন্ট্রোল পালকের বৈশিষ্ট্য যদি বলি, 1, এর আকারে ছোট এবং বারবিউল গুলো শক্তিশালী নয় এবং নরম। 2, এই পালক পাখির সমগ্র দেহকে আবৃত করে রাখে। 3, বারবিউল গুলো দুর্বলভাবে বিকশিত। 4, এতে কুইল, র্যাকিস ও ফলক থাকে না। 5, ক্যালামাস ফাঁপা ও নলাকার। প্রতিবেদন লিখবো, এই পালক সমগ্র দেহকে আবৃত করে রাখে, দেহের ভিতরে পানি প্রবেশে বাধা প্রদান করে, দেহের তাপমাত্রা ধরে রেখে দেহ উষ্ণ রাখে, বায়ু বাধা রোধ করে। আচ্ছা, এটা অর্থনৈতিক গুরুত্ব তুমি বলতে পারো কি? অর্থনৈতিক গুরুত্ব তুমি এইভাবে বলতে পারো, যেটা মানে কি করতে পারে, এটা ওই যে আগে যেটা বলছি যে বস্ত্র পোশাক শিল্পের ব্যবহার, এইভাবেই কিছু একটা অর্থনৈতিক গুরুত্ব তুমি তোমার মতো করে দিয়ে দিবে। তারপর যদি বলি ডাউন পালক, ডাউন পালকের বৈশিষ্ট্য কি? ডাউন পালক ছোট, নরম, রেকিস নেই, 1 নম্বর বৈশিষ্ট্য। 2, ক্যালামের ছোট, বারিবুল নরম এবং ডালের মতো। 3, পাখির ছানার সমগ্র দেহ এই পালক দ্বারা আবৃত। অর্থাৎ পাখির ছানা যেগুলো বাচ্চা, এগুলো সকল পাখির বাচ্চা ছানা, যেগুলো ছানা বা বাচ্চা, এগুলোতে ডাউন পালক থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বয়স বৃদ্ধির সাথে সাথে এই অস্থায়ী পালকগুলো কি হবে, ঝরে যাবে। আর এদের কোনো অক্ষ নাই, এই ডাউন পালকের কোনো অক্ষ নাই। প্রতিবেদন কি দিব, জলজ পাখিতে এই পালক সাঁতার কাটতে সাহায্য করে। 2, দেহের তাপমাত্রা সংরক্ষণ করে। ডাউন পালক পাউডারের সাহায্যে পাখিকে বহি পরজীবীর হাত থেকে রক্ষা করা যায়। এটা হচ্ছে আমার প্রতিবেদন। আর অর্থনৈতিক গুরুত্ব দিব এটার সাথে, যেটি উষ্ণ আরামদায়ক হওয়ায় গৃহস্থলী সামগ্রী যেমন বালিশ, কম্বল, তারপর আমি স্লিপিং ব্যাগ তৈরি করা হয়। শীতের পোশাক তৈরিতেও এই ডাউন পালক ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার পালকের ক্ষেত্রে গেল। তাহলে আমার কি কি আসতে পারে ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে? পালক, আইস, ঠোঁট, নখ। তাহলে আমাদের যে যে কোনোটা পড়তে পারে। তাহলে আমি এখন আইস নিয়ে বা তোমার নখর নিয়ে যদি আলোচনা করি, নখর হইতে পারে আশ্রয়ণ উপযোগী পা, সাঁতার উপযোগী পা।
আমি দুইটা দেখাচ্ছি। তো সাঁতার মুরগির মানে আশ্রয় উপযোগী পা কিন্তু মুরগির পা, ঠিক আছে। আমি বলবো যে প্রদত্ত নম্বরটি মুরগির আশ্রয় উপযোগী পা। পরে বৈশিষ্ট্য লিখবো, বৈশিষ্ট্য একে লিখবো পা অত্যন্ত মজবুত এবং শক্তিশালী ভাবে বিকশিত নখরযুক্ত। 2 দৌড়ানোর ও মাটির আশ্রয়ের জন্য পূর্ণ অভিযোজিত। 3 আঙ্গুলের শেষ প্রান্তে নখর থাকে যার সাহায্যে আটকে থাকতে পারে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর প্রতিবেদন কি দিব, যেমন মুরগির পায়ে তীক্ষ্ণ নখর থাকে যা মাটি খুঁড়ে খাবার খুঁজতে সহায়ক। 2 পায়ের পেশি এবং হাড় শক্তিশালী হয় যা তাদের মাটি খোঁড়ার সমগ্র শক্তি প্রয়োগ করতে সহায়ক। 3 আঙ্গুলের বিন্যাসের কারণে মুরগিকে আঁকড়ে ও মাটি খোঁড়ার ভারসাম্য বজায় রাখে। পায়ের তলায় 4 পায়ের তলায় থাকা গঠন তাদের মাটির সাথে দৃঢ়ভাবে আঁকতে থাকতে সাহায্য করে। এখন অর্থনৈতিক গুরুত্বটা কি? পাখির পা প্রোটিন সমৃদ্ধ হওয়ায় খাদ্য হিসেবে বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়াও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় জন্য বাণিজ্যিক খামার প্রতিষ্ঠা ও রপ্তানি করেও টাকা উপার্জন করা যায়। কর্মসংস্থান সৃষ্টি ও পোল্ট্রি শিল্পের খাদ্য হিসেবেও এর বিশেষ অবদান রয়েছে। এটা সাশ্রয় উপযোগী পায়ের অর্থনৈতিক গুরুত্ব। তাহলে আমার প্রতিবেদন লিখতে হলে কি লিখতে হবে? বৈশিষ্ট্য লিখতে হবে, প্রতিবেদন, অর্থনৈতিক গুরুত্ব, তিনটাই লিখতে হবে। তারপর আমার চিত্র রাখতে হবে। তো চিত্র তো বইতে আঁকা আছে, সেখান থেকে দেখে নিবে। এখন সাঁতার উপযোগী পা, এটা আমি আমার পরীক্ষায় পেয়েছিলাম। সাঁতার উপযোগী পা আমি বৈশিষ্ট্য লিখেছিলাম যে সাঁতার পাখির আঙ্গুল আংশিক বা সম্পূর্ণ বিলুপ্ত। এদের অগ্র 3টি আঙ্গুলের একসাথে লিপ্ত। পা প্যাডেলের ন্যায় সাঁতারের উপযোগী। এটা আমি লিখছিলাম বৈশিষ্ট্যের ক্ষেত্রে। আর প্রতিবেদনের ক্ষেত্রে কি? সাঁতার কাটতে সুবিধা, তারপরে পানির চাপ সামলাতে সুবিধা, তারপরে ভেসে থাকতে সাহায্য করে এই পা, কাদা ও জলাশয়ে চলাচল করতে এই পা সাঁতার উপযোগী পা। তারপর মন্তব্য বা অর্থনৈতিক গুরুত্ব যেটা লিখবা যে পাখির পা যেটা মানে সাঁতার উপযোগী পা অত ভিটামিন সমৃদ্ধ, এটা খুবই চাহিদা রয়েছে, এই সেই আমি যাবে লিখে দিবা। ওকে, তারপর আমরা আইস পেয়েছিলাম। আমি আইস পেয়েছিলাম সরীসৃপের আইস, ঠিক আছে, সাপের আইস যেটা, সেটা পেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি লিখেছিলাম যে প্রথমে সরীসৃপ শ্রেণীর বন্যপ্রাণীদের মধ্যে সর্পগোষ্ঠীভুক্ত প্রজাতি সমূহের দেহে শুষ্ক প্রকৃতির আইস বিদ্যমান। এই ধরনের আইস অনেকটা কণ্টক আকৃতির। সাপের দেহে বিদ্যমান আইসগুলো পাত্রের মতো এবং নির্দিষ্ট সজ্জাটিতে একটির উপর অন্যটি বিন্যস্ত থাকে। বিষধর এবং ফণাযুক্ত সাপের মস্তকের আইসগুলো বেশ বড় হয় এবং এদের শিল্ড বলা হয়। এটা লেখার পরে আমি লিখেছিলাম প্রতিবেদন, যেটা মানে আইস ওই সাপকে সুরক্ষা দেয়, চলাচলে সহায়তা করে, পানি ধরে রাখতে সাহায্য করে, পরিচয় নির্ধারণ করে। এটা হচ্ছে প্রতিবেদন। অর্থনৈতিক বৈশিষ্ট্য আমি আইস বাণিজ্যিক ভিত্তিতে চাষ, মানে বাণিজ্যিক ভিত্তিতে তোমার ইয়া হয়, মানে বাণিজ্যিক একটা ইয়া আছে, চাহিদা আছে, এটা লিখছিলাম, অর্থাৎ এক লাইনে লিখছিলাম শুধু। তারপর আমি এই আইসের চিত্র রেখে দিয়েছিলাম। আচ্ছা, যদি এটা হচ্ছে সরীসৃপের আইস, এখন ম্যামালিয়ারও তো আইস থাকতে পারে, আমাদের আইস নেই, কিন্তু অন্যান্য যারা ম্যামালি আছে তারা কিন্তু আইস থাকতে পারে, যেমন বনরুই কিন্তু আইস আছে। তো সেক্ষেত্রে আমি আগে লিখবো বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে খুব কম সংখ্যক প্রজাতি আইস বহন করে, যেমন আমাদের কিন্তু আইস নেই, আমাদের লোম। বনরুইয়ের দেহ এপিডার্মাল আইস থাকে। বনরুইয়ের সমগ্র দেহ আইস আবৃত। এই আইসগুলো একত্রিত এবং বলয়াকারে সজ্জিত থেকে বল গঠন করে। এই আইসগুলো মূলত কেরাটিন দিয়ে তৈরি, যা মানুষের নখ ও চুলের প্রধান উপাদান। শিকারীদের হাত থেকে রক্ষার জন্য সহায়তা করে এই আইস। শিকারী প্রাণী বা বিপদ অনুভব করলে এরা নিজেকে গোল করে মুড়িয়ে ফেলে, ফলে তার নরম অংশগুলো ঢেকে যায় এবং শত্রুরা সহজে তাকে আঘাত করতে পারে না। বনরুইয়ের আইসগুলোর বেশ কিছু অবৈধ বাণিজ্য হয়, কারণ এটি অনেক জায়গায় ভেষজ ঔষধ অলঙ্কার তৈরিতে ব্যবহার হয়। এটা আমি দেখছিলাম যে ওই বৈশিষ্ট্য আগে যে বৈশিষ্ট্য ভাবে লিখি না, জাস্ট রচনা আকারে লিখছিলাম। পরে আমি লিখছিলাম প্রতিবেদন, এটা প্রতিরক্ষার কাজ সাহায্য করে, শক্তিশালী আবরণ, তাই দেহকে রক্ষা করতে পারে এবং আক্রমণের অস্ত্র। এটা মানে যে কোনো কিছু আক্রমণ করে যাতে সে প্রতিরোধ করতে পারে। তারপর তুমি অর্থনৈতিক গুরুত্ব লিখতে পারো, যে ওষুধ ও ভেষজ গুরুত্ব, যে আগে যেটা বললাম ওটা লিখতে পারো। তো এই হচ্ছে ওয়াইল্ড লাইফ, পালক, আইস, আর হচ্ছে আমার কি নখর। তো ঠোঁটও আছে, ঠোঁট তোমরা পড়ে নিও, আমার ঠোঁট পাই না, এই জন্য এটা ওইভাবে পড়া হয় না। তো পাখির ঠোঁট আসতে পারে, বিভিন্ন ঠোঁট আসতে পারে, যে কোকড়ানো ঠোঁট, ওই যে গাছ গাছ ফুটানো মানে গাছ যে ফুটা করে সেইটা ঠোঁট হইতে পারে। তারপরে তোমার ওই যে কাদার ভিতরে যায় যে ঠোঁট, এরকম হইতে পারে, বিভিন্ন ঠোঁট হইতে পারে। এগুলো তোমরা যদি পড়ায় তোমরা পড়ে নিবা। এটা টিচারের উপরে ডিপেন্ড করে সে কি কি দিবে বা কি কি পড়াবে। তো আমাদের যেভাবে পড়াইছে বা যেভাবে আমাদের পরীক্ষা নিয়েছে আমি সেভাবে আলোচনা করলাম 1 থেকে 7 পর্যন্ত। তো 1 থেকে 7 পর্যন্ত আশা করি আর মনে হয় কারো সমস্যা নাই। এই তিনটাই হচ্ছে তোমার দ্বিতীয় দিনের, অর্থাৎ 5 এর ক খ, 6 এর ক খ, 7, এই তিনটা হচ্ছে তোমার দ্বিতীয় দিনের পরীক্ষা। তো আশা করি দ্বিতীয় দিনের পরীক্ষাও সবাই বুঝেছো। আর ক্লাস নোটবুক 8 নাম্বার যেটা, সেটা তোমার প্রথম দিনই নিয়ে নিবে, ঠিক আছে, এটা প্রথম দিনই নিয়ে নিবে। আর 9 নাম্বার যেটা এক্সকারশন রিপোর্ট বৈজ্ঞানিক প্রতিবেদন, সেটাও তোমার প্রথম দিন নিয়ে নিবে। আর একটা বুক রিভিউ আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের কেউ দেয় না, কিন্তু আমি জমা দিয়েছি বুক রিভিউটা। বুক রিভিউ যদি কেউ চাও সেটাও দিতে পারো, সেটার জন্য আলাদা একটা নাম্বার হয়তো বা সিলেবাসে দেখছি আমি বরাদ্দ আছে, সেজন্য আমি দিয়েছিলাম, ঠিক আছে। তো 1 আর 2 বা প্রথম দিন আর দ্বিতীয় দিনের ব্যবহারিক পরীক্ষা নিয়ে আশা করি আর কারো সমস্যা হবে না। আর যদি আমার নোটটি কেউ পেতে চাও আমাকে নক দিবে, আমি এই নোটটি পাঠিয়ে দেবো। আমার 1 থেকে 7 পর্যন্ত নোট করা আছে মোটামুটি ভাবে। আমি নোট করেছিলাম আমার পরীক্ষার জন্য। তো 1 থেকে 7 পর্যন্ত ইনশাল্লাহ আর কারোই সমস্যা হবে না।
তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।